সবাইকে স্বাগত জানাচ্ছি ইউএসএফ বাংলাদেশ আয়োজিত নিউ চ্যালেঞ্জ এন্ড অপরচুনিটিজ ইন দ্য স্কিল ইকোনমি অফ বাংলাদেশ টু অ্যাচিভ দ্য এসডিজিজ এন্ড মিশন 2041 শীর্ষক আলোচনা। আমরা আমাদের এই আলোচনায় আজকে আমরা আমাদের প্রধান অতিথি হিসেবে পেয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহোদয় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি। আজকেও আমরা যে বিষয়টি আজকে এখানে তুলে আনতে চাই সেটি মূলত এই যে ইকোনমিতে যে একটা স্কিল ইকোনমিতে যে একটা পরিবর্তন হয়েছে বিশেষ করে করোনা কালে, সেটি আমাদের এসডিজি অ্যাচিভ করতে 2030 সালের মধ্যে এবং 2041 সালের মধ্যে আমরা যে উন্নত দেশের কাতারে যেতে চাই সেখানে আমাদের আরো কি কি করণীয় সেটা নিয়ে আলোচনা করার জন্য কয়েকটা বিষয় আমরা আজকে এখানে তুলে আনবো। মূলত এই আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে নানা ধরনের আয়োজনগুলো হলেও সেখানে স্কিল হয়তো সেইভাবে নজর পাচ্ছে না। আমাদের দেশে প্রায় 18,000 ট্রেনিং ইনস্টিটিউট আছে, তার অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অনেকগুলো ঠিক মতো হচ্ছে না। আবার আমাদের বিদেশ থেকে অনেক প্রায় 12 লক্ষ লোক আমাদের ইতিমধ্যে দেশে ফেরত এসছে, তাদের মধ্যে মাত্র 2 লাখকে আমরা পাঠাতে পেরেছি, আবারও 10 লাখকে পাঠাতে হবে। সবকিছু নিয়েই কিন্তু আমাদের এক ধরনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই বিষয়গুলোই আমরা আজকে আলোচনার মধ্যে নিয়ে আসবো। তো শুরুতে আমি স্বাগত জানানোর জন্য অনুরোধ করব ইউএসএফ বাংলাদেশের চেয়ারপারসন পারভীন মাহমুদ এফসি আপাকে। আমি ইউএসএফ বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আজকের ওয়েবিনারে স্বাগত ও শুভ সন্ধ্যা জানাই। সম্মানিত অতিথিবৃন্দ, ইউএসএফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা লিন্ডসে অ্যালেন চেনি, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, নিউজিল্যান্ডের নাগরিক, মানবতাবাদী লিন্ডসে অ্যালেন চেনি এদেশে প্রথম এসেছিলেন 1970 সালে, তারপর 1972 সালে আবার এসে আর ফিরে যাননি। জনাব চেনি নিউজিল্যান্ডের অন্যান্য কর্মময় জীবনকে শ্রদ্ধা করে স্মরণ করছি। আজকে তার জন্মদিন। জনাব চেনি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে এসে এমন সব শিশু দেখলেন যাদের পরিবার নেই, থাকার বাসস্থান নেই। 10-12 বছর বয়সে এসব শিশু স্কুলে না গিয়ে নানা ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করছে। জনাব চেনি দরিদ্র সুবিধা বঞ্চিত এসব ভাসমান শিশুর জন্য কিছু একটা করতে চাইলেন। নানান চেষ্টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সহযোগিতায় ইনস্টিটিউটের 3টি রুমে 60 জন কর্মজীবী শিশু নিয়ে এই কার্যক্রম শুরু করেন। তিনি কার্যক্রমটি বঙ্গবন্ধু সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারকের মাধ্যমে শুরু করেন। এই কার্যক্রম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবগত ছিলেন, তাই তিনি 1974 সালের ফেব্রুয়ারি মাসে সেগুন বাগিচার 115 নম্বর বাড়িটি, বর্তমান 25 সেগুন বাগিচা, ইউসুফকে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য নামমাত্র ভাড়ায় বরাদ্দ দেন। 1957 সালে বঙ্গবন্ধু পাকিস্তান টি বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন এই বাড়িটি ছিল তার সরকারি বাসভবন। মাত্র 60 জন কর্মজীবী শিশু নিয়ে জনাব চেনি যে যাত্রা শুরু করেছিলেন তা আজ এদেশের সুবিধাবঞ্চিত শিশুদের আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। চেনি প্রতিষ্ঠিত ইউএসএফ বাংলাদেশ এখন 10টি জেলায় 10টি কারিগরি ও 32টি সাধারণ বিদ্যালয়, 17টি কারিগরি আউটরিচ সেন্টার সহ প্রায় 1000 জন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীর সমন্বয়ে পরিচালিত হচ্ছে। বাৎসরিক প্রায় 35,000 শিক্ষার্থীকে সহায়তা করে। এদের মধ্যে প্রায় 15,000 শিক্ষার্থীকে কারিগরি একটি ট্রেডে প্রশিক্ষণ নিয়ে উত্তীর্ণ হলে বাংলাদেশ তাদের সফল কর্মসংস্থানে সহযোগিতা করছে, যার মধ্যে 50 নারী, 10% প্রতিবন্ধী ব্যক্তি এবং শতকরাগত বা পেশা প্রায় 40%। সম্মানিত অতিথিবৃন্দ, এই 2020 সাল আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। আমরা জাতির জনক মুজিব জন্ম শতবার্ষিকী পালন করছি। জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা। সম্মানিত সুধীজন, আপনারা জানেন কোভিড-19 এর কারণে বিশ্বব্যাপী স্বাভাবিক শিক্ষা কার্যক্রম স্থগিত আছে। ইউনেস্কোর মতে মে মাসের মধ্যে বিশ্বের প্রায় 3/4 শিক্ষার্থী স্কুল বন্ধ থাকার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে কোভিড-19 নামের মহামারীটি বাংলাদেশ সহ বিশ্বের অর্থনীতিতে মারাত্মক আঘাত করেছে। কয়েক মাস শিল্প কারখানা সহ অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকার কারণে উল্লেখযোগ্য সংখ্যক কর্মজীবী চাকরি হারিয়েছে। এর ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রান্তিক পরিবারের যুবকেরা। দেশের প্রায় 36 মিলিয়ন কর্মজীবীর উপর ইতিমধ্যে সুদূরপ্রসারী নেতিবাচক অর্থনৈতিক ও সামাজিক প্রভাব ফেলেছে।
দেশ ও বিদেশে প্রচুর কর্মজীবীকে চাকরি হারাতে হয়েছে। যুবকদের মধ্যে যারা এখন চাকরির জন্য প্রস্তুত তাদের সুযোগ সীমিত হয়ে গেছে, কারণ শিল্প কারখানা আর ব্যবসা বাণিজ্য এখনো পুরোদমে খোলেনি। তারপর আবার তারা চাহিদা ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও নিতে পারছে না। টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন ট্রেনিং প্রতিষ্ঠানগুলি যারা অর্থনীতির চাকা সচল রাখতে প্রয়োজনীয় মানব সম্পদ তৈরিতে নিযুক্ত ছিল, তারা প্রশিক্ষণ কার্যক্রম পুনরায় সচল করার অপেক্ষায় দিন গুনছে। মনে রাখতে হবে, বছরে টিবেট প্রতিষ্ঠানগুলি প্রায় 10 লক্ষ দক্ষ শ্রমশক্তি তৈরি করে, আর এর 90% বেশি বেসরকারি টিবেট প্রতিষ্ঠানের মাধ্যমে অর্জিত হয়। সম্মানিত সুধীজন, মহামারীর বিরূপ প্রভাব বাংলাদেশ সরকারের রূপকল্প 2041 এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রতিবন্ধকতা হতে পারে, যদিও সরকার এই কাজটি গুরুত্বের সাথে এগিয়ে নিতে বদ্ধপরিকর। আপনারা জানেন, কোভিডের কারণে শ্রমবাজারের চাহিদা পরিবর্তন হচ্ছে। শ্রমবাজারের চাহিদার এই পরিবর্তনগুলিও দক্ষতা চাহিদার ক্ষেত্রে পরিবর্তন সাধন ঘটাচ্ছে। আইসিটি, কৃষি, স্বাস্থ্য খাতে নতুন সুযোগ উন্মুক্ত হয়েছে। টিবেট খাতকে বর্তমান মহামারীর স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদী প্রভাব মোকাবেলা করতে হবে। ফলে শুধু টিবেটের আপস্কেলিং নয়, দীর্ঘমেয়াদী করে এমন করতে হবে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে রূপকল্প 2041 এবং এসডিজি লক্ষ্য পূরণের জন্য বাংলাদেশকে প্রতিটি ক্ষেত্রে দক্ষ জনশক্তি বিকাশ করতে হবে। ফলে অন্য অনেক কিছুর মতো আমাদের শিক্ষা কার্যক্রমের ক্ষেত্র কোভিড-19 পরবর্তী সময়ে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত সুধী, আনন্দের সাথে আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে চাই যে গত বছর সেপ্টেম্বর 2019-এ ইউএন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কে চ্যাম্পিয়ন অফ দ্য স্কিলস ডেভেলপমেন্ট ফর ইউথ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা এই আমাদের যুব শিক্ষা প্রশিক্ষণ স্পেশাল স্কিল বাংলাদেশ তৈরি করার জন্য খুবই মনোযোগী, এবং আমরা সেটার জন্য আশা করি যে ইউসেফ বাংলাদেশ অর্গানাইজেশন এখানে আমরা একটা বিশেষ ভূমিকা রাখতে পারবো। আমি কবি রুমির কথা দিয়ে উদ্ধৃতি দিয়ে বলতে চাই, বিউটিফুল ডেজ ডোন্ট কাম টু ইউ, ইউ মাস্ট ওয়ার্ক টুয়ার্ডস দেম। এই লক্ষ্য মনে রেখে সম্মানিত সুধী, নতুন সময়, নতুন উপলব্ধি আমাদের নতুন করে পথে চলার জন্য প্রেরণা যোগাচ্ছে। আমাদের কাজের প্রক্রিয়া কেমন হবে তাও নতুন ভাবে ভাবতে শেখাচ্ছে। এই ভয়ঙ্কর মহামারীর মধ্যে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সাহসী করে তুলছে। এমন একটা পরিস্থিতিতে ইউসেফ বাংলাদেশের মতো প্রতিষ্ঠানকে টেকসই করার জন্য সরকার এবং উন্নয়ন সহযোগীদের জরুরি ভিত্তিতে সহযোগিতা করা দরকার। ইউসেফ বাংলাদেশ এক্ষেত্রে সবসময় সরকারের পাশে থাকবে এবং পরিপূর্ণ ভূমিকা রাখবে। আমরা শুরুতে একটি কিনোট প্রেজেন্টেশন দেখব এবং তারপরে আমরা আলোচনায় চলে যাব মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্য শুনি। এবার কিনোট প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমি অনুরোধ করছি মিস্টার দিদারুল আনাম চৌধুরী, ডাইরেক্টর প্রোগ্রাম এন্ড ইনোভেশন ইউসেফ বাংলাদেশ, এবং জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, প্রোগ্রাম ম্যানেজার টিবেট এন্ড স্কিলস ডেভেলপমেন্ট ইউসেফ বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত প্যানেলিস্ট বৃন্দ, আজকের এই সভায় উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন এজেন্সিস থেকে যে হেড অফ এক্সিকিউটিভ যারা আছেন, সবাইকে শুভ সন্ধ্যা এবং সালাম জানিয়ে আমি খুব সংক্ষেপে আমাদের আজকের যে প্রতিপাদ্য বিষয়, New challenges and opportunities in the skill economy of Bangladesh to achieve the SDGs and Vision 2041, এই সংক্ষিপ্ত প্রেজেন্টেশনটা আমি শুরু করতে যাচ্ছি। ফার্স্ট অফ অল, আমাদের প্রেজেন্টেশনটা মূলত তিনটা আসপেক্টে আমরা আলোকপাত করব। এর মধ্যে একটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রম এবং টিবেট ইনস্টিটিউটে কি ধরনের আসলে নেতিবাচক প্রভাব পড়ছে, এবং আমাদের সম্ভাব্য আমরা ঘুরে দাঁড়ানোর বা বেরিয়ে আসার প্রক্রিয়া, আমাদের স্ট্র্যাটেজি বা আমাদের অপশনস কি হতে পারে সেটার উপর আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করব আজকে। এবং প্রাসঙ্গিক ক্রমে চলে আসে এমপ্লয়মেন্ট মার্কেট বা জব মার্কেটে আমাদের ব্যাপক এর প্রভাব পড়ছে। সেখানে আমাদের যারা অলরেডি অপেক্ষা করছে ট্রেইনস, বিভিন্ন ট্রেডে স্কিল গ্র্যাজুয়েটস আছে, কিংবা যারা আসলে স্কিল হতে পারছে না, কিংবা যারা জব লস করেছে বা ইন্ডাস্ট্রিতে
সঙ্গে তাদের জব ম্যাচ করছে না, ব্যাপকভাবে বিভিন্ন বিভিন্ন ধরনের আসলে প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমরা আসলে বর্তমানে আছি। আর ওভারঅল একটা হিউজ সোশ্যাল ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি, সোশ্যাল ডিনামিক্সে একটা ইম্প্যাক্ট ফেলেছে, ইতিবাচক প্রভাব। সেটা জীবন জীবিকার প্রভাবের ফলে কিংবা আমাদের মানসিক যেই মেন্টাল স্ট্রেস বা আমাদের অন্যান্য যত ধরনের আমাদের সোশ্যাল আনরেস্ট সিচুয়েশন আছে, অনিশ্চয়তা আছে, সবগুলি এই সামহাউ কোনো না কোনো ভাবে স্কিল ইকোনমিকে আসলে এফেক্ট করছে। এই কোভিড এর ইফেক্টটা আমাদেরকে আমাদের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটি নতুন একটি অবস্থানে এসে দাঁড় করিয়েছে, যেখান থেকে আমাদেরকে ভেবে দেখতে হবে আসলে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাব। বিভিন্ন জরিপ যেটি উঠে এসছে, আমাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অনেকগুলো প্রতিষ্ঠানই সেখানে এখন অনেকটা বন্ধ হওয়ার উপক্রম। এই জায়গার ফলে যেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার দিক, সেটা হচ্ছে আমাদের যে এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে যেখানে আমাদের নিটের রেটটাকে 10% নিয়ে আসতে হবে, সেই জায়গাটি এখন আমাদের 27.39% আছে, যেটা আমাদের এই কোভিড এর ফলে দেখা যাচ্ছে সেটার আরো কত ডাইমেনশন সেখানে অ্যাড হয়েছে আমরা আসলে খুব সঠিকভাবে আমরা বলতেও পারছি না। এই জায়গাটুকু তো আমরা মনে করছি যে এখানে আমাদের একটা অ্যাটেনশন দেওয়া প্রয়োজন। আর কোভিড এর ফলে যে জায়গাটা হয়েছে সেটা হচ্ছে আমাদের নতুন নতুন বিভিন্ন সেক্টর আমাদের ওপেন হয়েছে। এই জায়গাটায় আমরা এই যে আমাদের যে নতুন নতুন সেক্টর গুলো ওপেন হয়েছে, এই সেক্টরগুলোতে আমাদের একটু রিলুক করা উচিত। যেখানে বিইং এ টিবেট ইনস্টিটিউশন হিসেবে সেখানে আমাদের ফুটপ্রিন্টটা সেভাবে ছিল না, সেই জায়গাটুকুতে আমাদের ডেফিনেটলি আমাদের অ্যাড্রেস করার সুযোগ রয়েছে। এছাড়া যেটি হলো হচ্ছে কি, এই কোভিড এর ফলে আমাদের সবচেয়ে বড় লার্নিং এর জায়গা যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা ডিজিটাইজেশনের জায়গাটাতে, যেটা আমাদের টিচিং এবং লার্নিং প্রসেস, এটা হয়তো আমাদেরকে আরেকটু পরে আমাদেরকে ধীরে ধীরে আমরা যে দিকে এগিয়ে যাচ্ছিলাম এই গভর্নমেন্টের সঠিক পথ নির্দেশনায়, সেই জায়গাটুকুতে আমরা কিন্তু কোভিড টিচিং লার্নিং প্রসেসে কিন্তু অনেক ধাপ এগিয়ে গেছি ইন টার্মস অফ অনলাইন ক্লাস ডেলিভারি, ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্ট, লাইক দ্যাট। আমাদেরকে এই জায়গাটুকুতে অবশ্যই সেখানে আমাদের বিভিন্ন সিমুলেশনের ব্যবহার, এই বিষয়গুলোকে আমাদের ইনকর্পোরেট করার সুযোগ রয়েছে। কিন্তু এই ডিজিটাইজেশন এবং এই সিমুলেশন, কন্টেন্ট সিমুলেশনের ইনকর্পোরেশন, এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু দারুণভাবে কস্ট ইনভলভ। তো সেই জায়গাটুকুতে প্রাইভেট ট্রেনিং ইনস্টিটিউশন গুলোর একটা নির্দিষ্ট এখন পর্যন্ত গভর্নমেন্টের যে সেফটি নেট প্রোগ্রাম বাস্তবায়িত হচ্ছে, সেই সেফটি নেট প্রোগ্রামের আওতায় এই টিবেট প্রোগ্রাম গুলো অনেকটাই উপকৃত বলা যেতে পারে। আমরা আশা করব গভর্নমেন্ট এবং ডেভেলপমেন্ট পার্টনার যারা আছেন ওনারা এই বিষয়টুকুকে আবার একটু রিলুক করবেন। এট দ্য সেম টাইম আমরা এটাও বলতে পারি যে টিবেট ইনস্টিটিউশন গুলো আসলে প্রপারলি তাদের এই প্রয়োজনীয়তাটুকু হয়তো গভর্নমেন্টের কাছে হয়তো তুলে ধরতে আমরা হয়তো ব্যর্থ হয়েছি, সেই জায়গাগুলোকেও আমাদেরকে রিলুক করার প্রয়োজন আছে। আমাদের এই কোভিড এর ফলে এমপ্লয়মেন্ট মার্কেটটা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যদি দেখি, সেখানে দেখতে পাবো আমাদের দুই ধরনের প্রেশার আমাদের রুরাল ইকোনমিতে যুক্ত হয়েছে। একটা হচ্ছে আমাদের ইন্টারনাল মাইগ্রেশন, একটা হচ্ছে আমাদের এক্সটার্নাল মাইগ্রেশন। এই দুটো মাইগ্রেশন আমাদের রুরাল ইকোনমিতে দারুণভাবে ইফেক্ট করেছে, যেখানে অলমোস্ট 85% আমাদের লেবার ফোর্স সেখানে কাজ করে। এই দুটো জায়গা আমাদের রুরাল ইকোনমিতে একটা এডিশনাল প্রেশার ক্রিয়েট করেছে। তো এর ফলশ্রুতিতে যেটা দেখা যাচ্ছে, ওভারঅল আমাদের যে ইন্ডাস্ট্রির যে গ্রোথ রেট, সেই গ্রোথ রেটটাও কিন্তু আমরা রিডিউস, যেটা অলমোস্ট অর্ধেক আমাদের এই ইন্ডাস্ট্রির যে গ্রোথ রেট, সেই ইন্ডাস্ট্রির গ্রোথ রেটটা কমে গিয়েছে। তো সেটাও আমাদের ইকোনমিতে দারুণভাবে ইফেক্ট করা শুরু করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো যেটা আমাদের সোসাইটিতে, আমাদের সোশ্যাল আসপেক্টে, সোশ্যাল ডিনামিক্সে আমাদেরকে এই কোভিডটা কিভাবে আমাদেরকে ডিসরাপ্টেড করেছে। আমরা যদি রিসেন্ট ডাটাগুলো দেখতে পাই, সেখানে দেখা যায় হচ্ছে কি যে আমাদের অলমোস্ট যেখানে আমাদের পভার্টি লাইন ছিল 20.5 এর কাছাকাছি, সেটা 40% পৌঁছে গেছে বলে বিভিন্ন জরিপে উঠে এসছে। এছাড়া আমরা আশঙ্কাজনক ভাবে যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের হাউস হোল্ড ইনকাম কমে যাওয়া, ড্রপ আউট রেট বেড়ে যাওয়ার আশঙ্কা, আর্লি ম্যারেজটা বেড়ে যাওয়ার আশঙ্কা,
আমরা খুব ছোট্ট একটা স্টাডি আমরা চালিয়েছি। 40% শিক্ষার্থীকে ইউসেফ 40% শিক্ষার্থী হচ্ছে যারা চাইল্ড লেবার, যারা দিনের একটা অংশ যারা কাজ করে এবং একটা সময় এসে সে আমাদের এখানে পড়াশোনা এবং কারিগরি দক্ষতা উন্নয়নের প্রোগ্রামগুলোতে তারা অংশগ্রহণ করে থাকে। এই মোডালিটিতে আমরা 40% শিক্ষার্থী কিন্তু আমাদের আগেই আমাদের এই চাইল্ড লেবার ইয়া ছিল। আমরা এই কোভিড এর ফলে যেটা দেখতে পাচ্ছি, আমাদের অলমোস্ট 18%, আগে যেটা 40% ছিল সেটা এখন 18% আরো বৃদ্ধি পেয়েছে, যেটা আমাদের জন্য দারুণ অ্যালার্মিং বিষয়। এবং আমরা যদি এই জায়গাটুকুতে যদি কাজ করতে ব্যর্থ হই বা এটাকে প্রপারলি অ্যাড্রেস করতে ব্যর্থ হই, তাহলে আমাদের ফিউচার যে ওয়ার্কফোর্স এবং আমরা যে লিভিং নো ওয়ান বিহাইন্ড যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইন এগুলো সবগুলোই দারুণভাবে এফেক্টেড হবে। আনফরচুনেটলি আমরা এমন একটা সময়ে বাস করছি যে সময়টাতে বিভিন্ন এতগুলো প্রায়োরিটি ইস্যু আসলে আমাদের সামনে চলে এসছে, যেখানে হেলথ ক্রাইসিস রয়েছে, যেখানে আমাদের রোহিঙ্গা ক্রাইসিসের মতো ক্রাইসিস আমাদের সামনে উপস্থাপিত। এই সবগুলো ক্রাইসিসকে অ্যাড্রেস করতে গিয়ে টোটাল ডিনামিক্সই একটা চ্যালেঞ্জের মুখে পড়ছে, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট এবং টিবেট সেক্টর এবং স্কিল ডেভেলপমেন্টের যে ইস্যুগুলো, সেই ইস্যুটা একটু ম্লান হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষকদের, আমাদের যারা এই টেকনিক্যাল ট্রেনিং গুলো দিয়ে থাকেন, আমাদের ইউসেফ বলে রাখা ভালো, ইউসেফ বাংলাদেশ প্রতি বছর 35,000 শিক্ষার্থীকে এই কারিগরি প্রশিক্ষণ প্রদান করে থাকে, যেখানে প্রায় 1,000-এর মতো শিক্ষক সেখানে প্রত্যক্ষভাবে জড়িত। এই শিক্ষকদেরও আমরা একটা র্যাপিড সার্ভে আমরা করে দেখেছি, যেখানে অনেক শিক্ষক কিন্তু ইতিমধ্যে তাদের এই জবগুলো সুইচ করতে শুরু করেছেন। এই যে স্কিল সেটটা যদি মিস করি, যারা এই দেশ গড়ার কারিগর, যারা স্কিল ওয়ার্কার তৈরি করার কারিগর, তাদেরকে যদি আমরা পর্যায়ক্রমভাবে লস করি, আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ভিশন 41 বলি আর এসডিজি যে গোলগুলো অ্যাচিভমেন্ট বলি, সেই অ্যাচিভমেন্টের গোলগুলো দারুণভাবে ব্যাহত হবে বলে আমরা আশা করছি। উল্লেখ করা যায়, যেমন আমাদের যে এনরোলমেন্ট টার্গেট রয়েছে 30 সালে আমাদের 30% এবং 50% পৌঁছার, সেই জায়গাটাও আমরা দারুণভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা করছি। এই সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করে আমরা এই আবেদনগুলো আমরা এই ডকুমেন্টে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করেছি। সেটি হলো যে এই গভর্নমেন্টের যে টোটাল সেফটি নেট প্রোগ্রাম আছে, সেই টোটাল সেফটি নেট প্রোগ্রামে টিবেটকে কনসিডার করা, টিবেটের যে ডাইমেনশনটা আছে সেই ডাইমেনশনটাকে, টিবেট এবং এমপ্লয়মেন্ট মার্কেটের যে ডাইমেনশনটা আছে সেই ডাইমেনশনটাকে অ্যাড করা উচিত বলে আমরা মনে করছি। এছাড়া হচ্ছে যে টোটাল আমাদের কিন্তু ইমার্জেন্সির সাথে আমরা কিন্তু বাংলাদেশ দেশ হিসেবে কিন্তু আমরা দীর্ঘদিন আমরা পরিচিত, যে অনেকগুলো ডিজাস্টারের সাথে আমরা পরিচিত, কিন্তু এই ডিজাস্টার রেসপন্সের সময় আমাদের যে প্রিপারেশন থাকে অন্য ডিজাস্টার আর এই কোভিডের ডিজাস্টার কিন্তু সেম না। কোভিডের ডিজাস্টারের ফলে কিন্তু অন্যান্য আমরা দেখতে পাচ্ছি সময়ের ব্যবধানে অন্য সেক্টর গুলো যদি ওপেন হয়ে গেল, আমার এমপ্লয়মেন্ট মার্কেট ওপেন হয়েছে কিন্তু আমার ট্রেনিং মার্কেট কিন্তু আমার ওপেন হয়নি, যার ফলে এই ট্রেনিং মার্কেটের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট শিক্ষক, সংশ্লিষ্ট শিক্ষার্থী এবং বড় অর্থে আমাদের যে প্রাইভেট সেক্টর, যারা আমাদের এই প্রোডাক্টগুলোকে আমাদের ইকোনমিতে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখতে সহযোগিতা করে থাকেন, সেই জায়গাটুকু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সো এই সামগ্রিক বিবেচনা আমরা মনে করছি গভর্নমেন্টের যে সামগ্রিক যে স্টিমুলাস প্যাকেজ যেটি প্রাইভেট সেক্টরের জন্য বা বিভিন্ন সেক্টরের জন্য কিন্তু গভর্নমেন্ট প্রদান করেছে, কিন্তু সেখানে এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সহ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টিকে থাকার জন্য, এই স্কিল ওয়ার্কফোর্স ডেলিভারি দেওয়ার জন্য, কন্ট্রিবিউশন করার জন্য এই জায়গাটুকুতে আমরা অ্যাটেনশন দেওয়া প্রয়োজন বলে মনে করছি। আমি অনুরোধ করছি দিদার ভাইকে পরবর্তী পর্যায়ে করার জন্য। আমরা আমাদের প্রেজেন্টেশন প্রায় শেষের দিকে, আমি অ্যাডভান্টেজ নিতে চাচ্ছি এই লকডাউন সিচুয়েশনেও, এই প্রতিকূল অবস্থাতেও আমরা আসলে ইউসেফ বাংলাদেশ কিভাবে কোভিড করছি এবং কার্যক্রম আসলে আমরা কোভিডের আলোকে কোভিডের সাথে আমরা মানিয়ে নিয়ে কার্যক্রম আমরা হাতে নিয়েছি সেটা বলবো খুব সংক্ষেপে। মার্চে লকডাউনে যাওয়ার আগেই আমরা আসলে বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছিলাম, সেটা সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পেইন থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের আমাদের
সরি আমি সংক্ষেপে ইউসেফ বাংলাদেশের লকডাউন সিচুয়েশনে সময় আমরা আসলে কি ধরনের কার্যক্রম কোভিডের সাথে মানিয়ে নিয়ে আমরা আমি বারবার মিউট হয়ে যাচ্ছে, আমাকে একটু আনমিউট রাখবেন প্লিজ, বারবার মিউট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। আমরা যে কার্যক্রমগুলির মধ্যে আমরা হাতে নিয়েছি লকডাউন সিচুয়েশনের মধ্যেই আমাদের 32টা জেনারেল স্কুল, 10টা টেকনিক্যাল স্কুল এবং 17টা টেকনিক্যাল আউটরিচ সেন্টারের মাধ্যমে আমাদের পাশাপাশি 2টা পলিটেকনিক ইনস্টিটিউট আছে। সবগুলো ইনস্টিটিউটের আমাদের প্রায় 21,700 স্টুডেন্টের সাথে আমরা বিভিন্ন কার্যক্রম ডিস্টেন্স লার্নিং মুডে বা আমরা এবং বিভিন্ন ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আমরা কার্যক্রমগুলি চালাচ্ছি। খুব সংক্ষেপে যদি বলি, আমাদের লকডাউনে যাওয়ার আগেই আমরা বেশ কিছু সচেতনতামূলক ক্যাম্পেইন, স্পেশাল ট্রেনিং এবং আমাদের ভিজিলেন্স টিম গঠন করে আমরা শুরু করেছিলাম। আমরা মিড মার্চে লকডাউনে যাওয়ার পরে আমরা উইকলি আমরা প্রায় 95% অফ দা প্রায় 21,700 স্টুডেন্টের মধ্যে 95 স্টুডেন্টের সঙ্গে আমরা কানেক্টিভিটি স্থাপন করে উইকলি কমিউনিকেশনের মাধ্যমে আমরা ডিস্টেন্স লার্নিং ফ্যাসিলিটেট করার চেষ্টা করে আসছি। তো এর মধ্যে আমাদের দক্ষতা ছিল না এবং দিনে দিনে ক্রমে ক্রমে আমরা আসলে এই দক্ষতাগুলো অর্জন করেছি। ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা প্রায় হিউজ ম্যাটেরিয়াল, আমরা ডিজিটাল কন্টেন্ট ডেভেলপ করেছি প্রায় 6,800 বেশি এবং অনলাইন সেশন প্রায় 3,000-এর কাছাকাছি অনলাইন সেশন আমরা কন্ডাক্ট করছি বিভিন্ন ট্রেডে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, গভর্নমেন্টের বিভিন্ন প্ল্যাটফর্মে আসলে আমরা অংশগ্রহণ করছি। তার মধ্যে অন্যতম হচ্ছে A2I এর সাথে আমরা যৌথভাবে কোলাবোরেটিভ অ্যাপ্রোচের মাধ্যমে অনলাইন সেশন ফ্যাসিলিটেট করছি অনলি উইকলি বেসিস। এবং এখানে আমাদের 35 জন ইউসেফ ইনস্ট্রাক্টর আসলে ন্যাশনাল ন্যাশনাল এই কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং কন্টেন্ট ডেভেলপ করে এবং সেশন ফ্যাসিলিটেট করে আসলে কার্যক্রম ডিস্টেন্স লার্নিং আমরা ফ্যাসিলিটেট করছি। পাশাপাশি আমরা আমাদের স্টাফদের ক্যাপাসিটি বিল্ডিংটাও আমরা থামিয়ে রাখিনি, অনলাইন সেশনের মাধ্যমে ক্যাপাসিটি বিল্ডিং করছি। আপনারা শুনলে খুশি হবেন, সেপ্টেম্বর থেকে এই ডিস্টেন্স লার্নিং মুড, ডিজিটাল কন্টেন্ট বা আমাদের উইকলি আমি বলবো যে অনলাইন সেশনের পাশাপাশি আমরা স্পেশাল ড্রাইভ গত সেপ্টেম্বর থেকে নিয়েছি। সেটা হচ্ছে আমরা অ্যাপ্রেন্টিসশিপ মুডে, ইনফর্মাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং মুডে আমরা আমাদের বিভিন্ন ওয়ার্কশপে স্থানীয় পর্যায়ে ইনফর্মাল সেক্টরে যে বিভিন্ন ওয়ার্কশপ আছে, দোকান আছে, এইসব জায়গায় প্রায় 8টা ডিফারেন্ট অকুপেশনে আমরা মাস্টার ক্রাফট বা যারা দক্ষ মাস্টার ক্রাফট আছে তাদেরকে চিহ্নিত করে প্রায় 4,000-এর বেশি আমরা আমাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত আন্ডার প্রিভিলেজ ইয়ুথদেরকে আমরা কাজে নিযুক্ত করেছি বা প্রশিক্ষণে নিযুক্ত করেছি। তারা হাতে কলমে শিখছে। যেহেতু আমাদের ফর্মাল ট্রেনিং ইনস্টিটিউটগুলি বন্ধ আছে, ইনফর্মাল প্ল্যাটফর্মগুলিকে আমরা আসলে এক্সপ্লোর করে খুঁজে দেখে সেখানে আমরা প্রশিক্ষণ কার্যক্রমের সুযোগগুলি আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি। নাম্বার 1। নাম্বার 2, আমরা প্রায় 2000 ইন্ডাস্ট্রির সঙ্গে আমাদের পার্টনারশিপ আছে, যেখানে এমপ্লয়মেন্ট আমাদের গ্রাজুয়েটরা এমপ্লয়েড হয়ে থাকে। সেখানে তার মধ্যে থেকে আমরা পোটেনশিয়াল ইন্ডাস্ট্রিগুলিকে বাছাই করে কিভাবে ইন্ডাস্ট্রি বেসড ট্রেনিং আমরা শুরু করতে পারি সেই কার্যক্রম আমরা অলরেডি উই আর ইন এ প্রসেস। এবং ফাইনালি বলবো যে আমাদের যে 32টা স্কুল আছে, আপনারা শুনলে খুশি হবেন, আমরা সেপ্টেম্বর মাস থেকেই ইউসেফ স্টাডি গ্রুপ অ্যাপ্রোচে প্রায় 2,500-এর কাছাকাছি হবে। এটা আমার মিড অক্টোবর পর্যন্ত 2,477 ছিল। প্রায় 2,500-এর মতো আমরা ক্লাস ওয়াইজ গ্রুপ গঠন করেছি, যারা উইকলি অ্যাসাইনমেন্টের মাধ্যমে তারা শুধুমাত্র ডিস্টেন্স লার্নিং মুডে নাই, বরং তাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, যে অ্যাসাইনমেন্টগুলি ওরা সপ্তাহে ওয়ান্স ইন এ উইক ওই 5 থেকে 6 জনের একটা ছোট্ট গ্রুপ কমিউনিটির কোনো একটা তাদের সুবিধাজনক জায়গায় মিলিত হচ্ছে এবং তারা গ্রুপ স্টাডি করছে। এর মধ্যে দিয়ে এবছরের আমাদের যে কম্পিটেন্সি আছে, প্রত্যাশিত যোগ্যতা, সেই যোগ্যতাগুলি অর্জন করার তারা চেষ্টা করছে। সো আমরা 2021-এ যদি কোভিড লকডাউন সিচুয়েশন যদি প্রলং করে, উই আর ভেরি মাচ হোপফুল এবং কনফিডেন্ট যে আমরা বিভিন্ন অপশনস এর মাধ্যমে পটেনশিয়াল অপশনস গুলো আমরা পাইলট করছি এই গত 2 কোয়ার্টারে বলবো, বিশেষ করে এই কোয়ার্টারে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, গত 4 মাসে। এর মাধ্যমে আমরা আরো বেস্ট প্র্যাকটিস গুলিকে আমরা স্কেল আপ করার জন্য উই উইল বি ভেরি মাচ কনফিডেন্ট টু স্কেল দিস আপ। থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ।
স্যার আমরা আপনার দিক নির্দেশনা চাই এবং আমরা জানি যে আপনার নেতৃত্বে আমাদের টিবেট এডুকেশন অনেক কাজ হচ্ছে, সেগুলো নিয়ে সামনে আমরা 2021 সাল 2041 সালের যে স্বপ্ন সেটি পূরণের দিকে কিভাবে আগাবো সেজন্য আপনার দিক নির্দেশনা প্রার্থনা করছি। মহিবুল হাসান চৌধুরী, এমপি। আপনাকে ধন্যবাদ মনির ভাই। ইউসেপ বাংলাদেশকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং আজকের দিনে বিশেষ করে স্মরণ করছি আমাদের জাতীয় চার নেতা যাদেরকে আমরা হারিয়েছি, এবং বঙ্গবন্ধুকে হারানোর পরে তাদেরকে নৃশংসভাবে হত্যা করার পরে বাংলাদেশের যেই পথে বাংলাদেশের হাঁটার কথা ছিল সেই পথ থেকে আমাদের পরবর্তী সামরিক জান্তা এবং স্বৈরাচারী সরকারগুলো যে পথে আমাদের নিয়ে গিয়েছিল এবং যেই পথে নিয়ে গিয়ে আসলে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাটাকেই প্রশ্নের সম্মুখীন করে ফেলেছিল এবং প্রশ্নবিদ্ধ করে ফেলেছিল, এবং গণমুখী জনসম্পদ বৃদ্ধির জনসম্পদ সৃষ্টির যে শিক্ষা ব্যবস্থা সেখান থেকে দূরে গিয়ে সস্তা জনপ্রিয়তার আশায় যে সাধারণ শিক্ষার ব্যাপক বিস্ফোরণ যে ঘটে এবং কুদরতে ক্ষুদা শিক্ষা কমিশনের যে সুপারিশগুলো বাস্তবায়িত হয়নি, বিশেষ করে সেই আলোকেই আমি আজকে তাদের সকলকে স্মরণ করছি। যদি বেঁচে থাকতেন আমরা বাংলাদেশে অনেক ইউসেপ স্কুল দেখতাম, আমরা বাংলাদেশে অনেক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ দেখতাম, আমরা যে বিশ্ববিদ্যালয়ের যে বিস্ফোরণ হয়েছে বা বিশ্ববিদ্যালয়ের কলেজের যে বিস্ফোরণ হয়েছে আমরা তা দেখতাম না। বঙ্গবন্ধুর ভাষণগুলোতে কিন্তু যখন আমরা শুনি তিনি সেগুলোতে কিন্তু বারংবার বলেছিলেন যে বুনিয়াদী শিক্ষা, কারিগরি শিক্ষা, প্রায়োগিক শিক্ষা, নৈতিক মানবিক শিক্ষা, তো এই যে MA-BA পাশ করার শিক্ষা থেকে বেরিয়ে আসা। তো আমরা আসলে ওই সস্তা জনপ্রিয়তার রাজনীতি করতে গিয়ে সামরিক সরকারগুলো এই অবস্থায় ফেলেছে। উন্নয়নশীল একটা দেশ যেখানে থাকবে দক্ষ জনশক্তি নির্ভর একটি সমাজ ব্যবস্থা, সেখানে আমরা হয়ে গিয়েছি উচ্চ শিক্ষার সনদ নির্ভর একটি বিশাল জনগোষ্ঠীর একটি সমাজ। যাই হোক, ইউসেপের এই যে কার্যক্রমগুলো দেখে এবং এই পেপারের মধ্যে অনেক চমৎকার অনেক জিনিস উঠে এসেছে। ইউসেপ এই মুহূর্তে যা প্রায় 35,000 ছাত্রছাত্রীকে তারা প্রশিক্ষণ দিচ্ছে এবং আমার তো মনে হয় যে চমৎকার ভাবে তারা কাজটা করছেন, তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমাদের দেশে আসলে শিক্ষা সার্ভিস যেটা এডুকেশন এন্ড ট্রেনিং সার্ভিস, সেই সেক্টরে যারা মানে কাজ করতে আসেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে সেটা একটা ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে আসেন। সেটা খারাপ কিছু না, ব্যবসায়িক মনোবৃত্তি থাকাটার মধ্যে খারাপ কিছু নেই, তবে কেউই টিবেটে ইন্টারেস্টেড হন না, কারণ এখানে আপনার দীর্ঘমেয়াদী এবং যারা টিবেট টাকে ধারণ করবেন তাদের দীর্ঘমেয়াদী একটা মানুষের প্রতি কমিটমেন্ট থাকতে হয়। দুর্ভাগ্যবশত আসলে আমাদের যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় খোলেন সেইভাবে থাকে না এবং মানুষের প্রতি কমিটমেন্টটা থাকে না, আমাদের যে ব্যবসায়িক মনোবৃত্তিটা অনেক বেশি হয়ে যায়। তো ইউসেপ কিন্তু আমাদের ইউসেপের যিনি ফাউন্ডার, তিনি তার দেশ এবং যেখান থেকে তিনি এসেছেন সেইখানে এবং সেই সমস্ত দেশগুলোতে আসলে দক্ষতা নির্ভর জনশক্তি সৃষ্টির উপরেই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়। তবে আমি মনে করি আমাদের যে টিবেটের বর্তমান কাঠামোতে অনেক আরো বেশি নতুন নতুন যে সমস্ত ট্রেড এবং ভোকেশন গুলো নতুন নতুন অর্থনীতির জন্য সৃষ্টি হচ্ছে সেগুলোর প্রতি একটু সচেতনতা বৃদ্ধি করতে হবে। যেমন আমাদের অনেক ছাত্রছাত্রী মনে করছে যে হসপিটালিটি ম্যানেজমেন্ট, হসপিটালিটি এবং ট্যুরিজম ম্যানেজমেন্ট, এটাতে মনে হয় ডিগ্রি নেওয়ার প্রয়োজন যেন আমি কোনো এই ক্ষেত্রে চাকরি করতে চাইলে। এটা যে আসলে ডিগ্রি নিলে এটার যে মানে ডিগ্রির সাথে এটার চাকরির সম্পর্ক নেই, এবং চাকরি করার জন্য তার আসলে দরকার ট্রেড কোর্স, তার দরকার কোর্সেস এন্ড ট্রেনিং। হ্যাঁ, তো সেটা আমাদের সচেতনতা বোধটা নেই। আমরা মনে করি হসপিটালিটি এবং ট্যুরিজম ম্যানেজমেন্টে পড়াশোনা করলে আমি 5 স্টার হোটেলে চাকরি পাবো বা ম্যানেজার হবো, এই যে একটা সচেতনতার অভাব, সেই ক্ষেত্রে আমি মনে করি ইউসেপের মতন প্রতিষ্ঠান এগিয়ে আসতে পারে ভ্রান্তিগুলো ভাঙাতে। যেমন আমাদের একটা যারা আইন পেশায় আছে অনেকেই শুধু ড্রাফট করেন, মানে নানান ধরনের ডকুমেন্টেশন দলিল দস্তাবেজ ছিল ড্রাফট করেন। আমরা যেহেতু আমি সেই পেশায় ছিলাম, তো আমাদের সবার ধারণা যে সেটা করার জন্য সবাইকে LLB ডিগ্রিধারী হতে হয়। আসলে দলিল লেখক বা কনভেন্সারের যে একটা সুনির্দিষ্ট পেশা আছে এটা আমাদের অনেক সন্তান জানে না। তারা সকলেই LLB ডিগ্রিধারী হওয়ার জন্য এবং অ্যাডভোকেট হওয়ার জন্য তারা সবাই ঝাঁপিয়ে পড়ে,
কিন্তু আসলে দলিল সম্পাদন করার জন্য দলিল লেখক বিদেশি যাদেরকে বলা হয় কনভেন্সিং, এবং এটা স্কুল লিভারদের জন্য একটা সুনির্দিষ্ট প্রফেশন, ট্রেড। হ্যাঁ, স্কুল লিভার যারা, তো আমাদের তেমনি করে অ্যাকাউন্টিং প্রফেশনে আছে অনেক অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট। আমরা মনে করছি যে সবাইকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বোধহয় হইতে হবে বা অ্যাকাউন্টিং এ বড় ডিগ্রি নিতে হবে, কিন্তু অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট হওয়াটা, একটা অ্যাকাউন্টিং রিলেটেড সফটওয়্যার জানাটা, এই যে পেশা ভিত্তিক এই যে আমাদের দক্ষতা নির্ভর প্রশিক্ষণগুলোর বিষয়ে সচেতনতা সৃষ্টি করার মাধ্যমে তাদেরকে সেদিকে ধাবিত করাতে আমরা ইউসেফের আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা আশা করি। ইউসেফ অনেক আমি বলবো যে ট্রেন্ড এবং আমাদের টেকনোলজিটা গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে অনেক দূরে এগিয়ে যেতাম। আমার এবং আমি যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ইউসেফের ভিতরের ইনফ্রাস্ট্রাকচার, তবে মোটামুটি বেশ মানে ভালো ইনফ্রাস্ট্রাকচারে তাদের পড়াশোনা করানো হচ্ছে। এবং একটা ছাত্র যারা পড়াশোনা করে অনেকে বলে আমি ইউসেফ স্কুলে পড়ি, এবং ইউসেফ স্কুলে পড়ার মধ্যে সে একটা বেশ গর্ববোধ করে। এই যে একটা পরিবর্তন মানসিক, যে আমি টেকনিক্যাল স্কুলে পড়ি, আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে নিম্ন চোখে দেখাটা, এটা একটা মানে টেকনিক্যাল ভোকেশনালে পড়াশোনা করা মানে নিম্ন চোখে দেখার একটা প্রবণতা আছে। কিন্তু আমাদের মূলধারার পড়াশোনা যে এটাই হওয়া উচিত ছিল, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হওয়া উচিত ছিল মূলধারার, আর একাডেমিকলি যারা অনেক বেশি রিফাইন বা তাদের জন্য ছিল সাধারণ শিক্ষা। আমরা সেদিকে না গিয়ে তো উল্টো পথে হেঁটেছি। যাই হোক, আমরা এখন দেখতে পেয়েছি যে টিবেটের যে অগ্রগতি ইউসেফের অধীনে হচ্ছে। আমরা মনে করি যে আমরা যদি একটা পার্টনারশিপ মডেলে যেতে পারি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে যেতে পারি পরিচালনাগত অনেক বিষয়ে, এখানে যেভাবে আমাদের প্রাইভেট সেক্টর, টিবেট তো অবভিয়াসলি ইউসেফ প্রাইভেট সেক্টরেই পরিচালিত হচ্ছে, এটা নট ফর প্রফিট প্রাইভেট সেক্টর। সব প্রাইভেট সেক্টর যে প্রফিটেবল হবে বা প্রফিট ড্রিভেন হবে তা তো না, তবে আমাদের সেখানেও একটা ঘাটতি আছে। আমাদের নট ফর প্রফিটের যে আন্ডারস্ট্যান্ডিং, বোঝা পড়াটা, সেটাও খুব দুর্বল আছে। যাই হোক, এই যে নতুন নতুন পেশাগুলোকে পপুলারাইজ করার বিষয়ে এবং সেগুলোতে আমাদের সাধারণ শিক্ষায় শিক্ষিত ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষিত করার জন্য আমি মনে করি সেখানে ইউসেফ ইভিনিং স্কুল, মডিউলার পড়াশোনা এগুলোরও চালু করতে পারেন। কারণ আমাদের স্কুল পরিচালনা করাটা বাধ্য হওয়া উচিত নয়। তারা ডিমান্ড ড্রিভেন এই যে টিবেট বাজারে আনতে পারে। ডিমান্ড ড্রিভেন না হলে কিন্তু এখন যেগুলো সাপ্লাই ড্রিভেন, আমাদের বেশিরভাগ সময় বেশ মানে সাপ্লাই ড্রিভেন একটা কাউন্সিল হয়, একটা ট্রেড একটা মানে আবিষ্কার হয়, ঢুকানো ট্রেড। কিন্তু আসলে তো মার্কেট কি ট্রেড ডিমান্ড করছে, সেই ট্রেডের আমার কিন্তু থাকতে হবে যে প্রশিক্ষণের ব্যবস্থা। যেমন আমাদের অনেক বর্তমান প্রেক্ষাপটে যেমন চাইল্ড কেয়ার, এটা একটা সুনির্দিষ্ট ট্রেড এবং এটা কিন্তু এখন ধীরে ধীরে আমাদের চাহিদা বাড়ছে। তারপরে আমাদের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যখন চলে যাবে, আমাদের জনসংখ্যার একটা বিশাল অংশ কিন্তু বার্ধক্যে পৌঁছাবেন, তাদের জন্য সেখানে ওল্ড কেয়ার, সেটাও একটা ট্রেড। এই যে এই ট্রেড গুলো মানে আমাদের টিবেটের মাধ্যমে যে ডিসবার্স করতে হবে, মানে ট্রেন করতে হবে, সেটার তো বলার অপেক্ষা রাখে না। এবং এই কোভিড সময়ে আমরা মনে করি ইন্ডাস্ট্রিকে যেভাবে করে স্টিমুলাস দেওয়া হয়েছে, আমাদের টিবেট সেক্টরকে স্টিমুলাস দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু এখানে একটা সেক্টরাল প্রবলেম আছে যে আমরা আমাদের প্রাইভেট সেক্টর টিবেট ইনস্টিটিউশন গুলো যেগুলো আছে সেগুলো নিয়ে অনেক আলোচনা আছে। সবাই ইউসেফ নয়, কিন্তু আমাদের অন্যান্য অনুমোদিত প্রতিষ্ঠানগুলো কিন্তু সেভাবে করে কাজ সম্পাদন করতে পারছে না। না পারার অনেক স্ট্রাকচারাল প্রবলেমও আছে। আমাদের তরফ থেকে রেগুলেটরি পয়েন্ট অফ ভিউ থেকে যেমনি করে সনাতন পদ্ধতির চিন্তা ভাবনা রেগুলেশনের সমস্যা আছে, আবার যেমন একটা আমি দেখতাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপন করার জন্য যে রিকোয়ারমেন্ট, সেইটা দিয়ে সেই রিকোয়ারমেন্ট দিয়ে একটা প্রাইভেট ইউনিভার্সিটি দাঁড় করানো যায়। প্রাইভেট ইউনিভার্সিটি দাঁড় করলে আমি এটা ভালো ব্যবসা করতে পারবো গতানুগতিক প্রক্রিয়া বা মার্কেট ডিমান্ড অনুসারে। আমি কেন টিবেট প্রতিষ্ঠা করবো? টিবেট প্রতিষ্ঠা করার জন্য যারা অনেকে থাকেন, তাদের আবার আরেকটা চিন্তা থাকে বিদেশে ম্যান পাওয়ারের ব্যবসা তারা করবেন। এই যে সংযুক্তিটা, এটার মধ্যে কিন্তু
মানে আমরা যে রেগুলেশনটা সাপোর্ট ভালোভাবে দিতে হবে, না দিতে পারলে সেখানে কিন্তু টিবেটকে পপুলারাইজ খুব কঠিন হবে। আমি ইউসেফকে অনুরোধ জানাবো সাধারণ স্কুলগুলোতে পার্টনারশিপে যদি শুধু সেই ছাত্রদেরকে আমরা ভোকেশনাল এবং টেকনিক্যাল ট্রেড ইন এডিশন তাদের যেই বর্তমান শিক্ষাগত যোগ্যতা তার বাইরে তার পাশাপাশি তার সাথে করে আমরা যদি টিবেটের নানান স্কিল দিয়ে তাদেরকে কর্মমুখী করতে পারি, তাহলেই তাদের বেকারত্ব ঘুচবে এবং আমরা একটা দক্ষ সাস্টেইনেবল ডেভেলপমেন্টের যে কথাটা বলছি আমরা সেখানে পৌঁছাতে পারবো। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট মানে এই না যে আমাদের সবাই মানে ধনী হয়ে যাবে, তারা সকলের যে টেকসই জীবন মান নিশ্চিত হবে। এবং সেখানে উদ্যোক্তা হওয়া মানে এই না যে সবাই মানে টেকনোলজি ড্রিভেন স্টার্ট আপ কোম্পানি করবে, ভেঞ্চার ক্যাপিটালের ফান্ডিং আনবে, না, সেখানে তারা উদ্যোক্তা হবেন, নিজে একটা সুনির্দিষ্ট পেশায় দক্ষতা অর্জন করে সেই পেশাটা পেশাদার মনোভাব নিয়ে যখন সেই পেশাটা অনুশীলন করবেন, তার মাধ্যমে লব্ধ আয় দ্বারা তারা জীবন ধারণ করবেন, সেটাই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। আমার একটা নির্দিষ্ট পেশা আছে, আমি ইলেকট্রিশিয়ান বা আমি ওয়েল্ডার বা আমি যাই হই না কেন, আমার সেটা দ্বারা আমি জীবন ধারণ করতে পারি, আমার জন্য সেটা সাস্টেইনেবল লিভিং আমার জন্য নিশ্চিত করতে পারে, টেকসই জীবন। এই ধারণাটা আমাদের মধ্যে আসলে জনপ্রিয় করার কোনো বিকল্প নেই। এবং ইউসেফকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আজকের এই এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই রিপোর্টে উঠে এসেছে এবং আমরা মনে করি যে ইন্ডাস্ট্রির সাথে যে সংযোগ স্থাপনের কাজে আপনারা বেশিভাবে মনোযোগী হয়েছেন, সেটা আমরা অনেক চেষ্টা করছি কিন্তু কোথাও না কোথাও আমরা মানসিকতার কারণে বলি বা যেভাবেই বলি আমাদের যে পাবলিক সেক্টরে অনেক ধরনের লিমিটেশনস আছে। আমি মনে করি আমাদের পলিটেকনিক্যাল গুলো যদি কোনোভাবে আমাদের মানে যারা এই চমৎকারভাবে টিবেট প্রতিষ্ঠান চালাচ্ছেন তাদের মাধ্যমে একটা মডেলে যদি আমরা যেতে পারি, আমাদের ইনস্টিটিউট গুলো অনেক বেশি কর্ম উপযোগী হবে, কর্মসংস্থানমুখী হবে। বর্তমানে কিন্তু এটা নিয়ে আমাদের এমপ্লয়ারদের যারা কর্মদাতা তাদের অনেক অভিযোগ আছে, এই সমস্ত গ্রাজুয়েট আছে তাদের অভিযোগ অনেক, সেইগুলো আমাদের নিরসন করার জন্য যারা ইতিমধ্যেই সাকসেসফুলি সফলতার সাথে টিবেট সেক্টরে কাজ করে যাচ্ছেন, বিশেষ করে ইউসেফ, তাদের সাথে আমরা আরো বেশি পার্টনারশিপ করতে চাই। এবং এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আমাদের সাথে একটু এসে আমাদের মন্ত্রণালয়ের সাথে সরকারের সাথে কিভাবে যৌথভাবে আরো বেশি কাজ করতে আমার জন্য ঠিক সেভাবে করেই কিন্তু টেকনিক্যাল স্কুল কলেজের প্রসার করানোর জন্য রাষ্ট্রীয় অর্থ বিশাল প্রকল্প কিন্তু তিনি নিয়েছেন। এখন চ্যালেঞ্জটা হবে যখন এই অবকাঠামো সৃষ্টি হবে, যখন এই স্কুল স্থাপিত হবে, পরিচালনাগত চ্যালেঞ্জ। এবং পরিচালনার ক্ষেত্রে যদি ডাইনামিজম না আসে, ইন্ডাস্ট্রি যখনই যা চাইছে তৎক্ষণাৎ সেটা যদি রেসপন্সিভ না হতে পারি আমি, এবং আমাদের এই যে এই ট্রেনিং করার ক্ষেত্রে, তখন এই বিশাল অবকাঠামো যেটা আমাদের উপজেলা পর্যায়েও এখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হবে, সেগুলো ইন্ডাস্ট্রি রেসপন্সিভ না হলে কিন্তু তার গ্রাজুয়েটরা কর্মমুখী হতে পারবে না। তো মানের প্রশ্নে আপনাদের সহযোগিতা এবং আপনাদের সাথে অংশীদারিত্ব আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আমি আর কথা না বাড়িয়ে মুনির ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। তিনি গণিত অলিম্পিয়াডের পাশাপাশি আমাদের সাথে কাজ করছেন গণিতকে জনপ্রিয় করা এবং বিজ্ঞানকে জনপ্রিয় করার বিষয়ে। বিজ্ঞানকে আমরা যেভাবে করে নিরানন্দের মধ্যে ফেলে দিয়েছি, সেই নিরানন্দের মধ্য থেকে বের করে নিয়ে এসে বিজ্ঞানকে আনন্দের সাথে বিজ্ঞান শিক্ষা এবং বৃত্তিমূলক এবং টেকনিক্যাল এডুকেশনটাকে সেটাকে জনপ্রিয় করা, সেটার কোনো বিকল্প নেই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করতে। আমি আর কথা না বাড়িয়ে এই কোভিড সময়ে যাতে করে আপনারা আরো এগিয়ে যান এবং আমাদের দক্ষ জনগোষ্ঠী সৃষ্টিতে যেভাবে সুন্দরভাবে কাজ করছেন সেই কাজ আরো যেন এগিয়ে যাক আমাদের তরফ থেকে, সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। কারণ তিনি টিবেটকে বিশেষভাবে ধারণ করেন, তার পিতা টিবেটকে নিয়েই বাংলাদেশের শিক্ষাকে সাজাতে চেয়েছিলেন এবং বিশেষায়িত শুধুমাত্র বিশ্ববিদ্যালয়, সুনির্দিষ্ট উন্নত মানের বিশ্ববিদ্যালয় সেই ক্ষেত্রে থাকবে, কিন্তু মূলধারার শিক্ষা মাধ্যম আমাদের হওয়ার কথা ছিল জাতির পিতার স্বপ্ন অনুসারে টিবেট।
কিন্তু আমরা মূলধারাটাকে অন্যদিকে নিয়ে গিয়েছি। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সফলতা কামনা করে এবং ইউসেপের যিনি স্রষ্টা ফাউন্ডার তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। তাদের কাছ থেকে আমরা শুনতে চাই। আমরা শুরু করতে চাই দুলাল কৃষ্ণ সাহা, এক্সিকিউটিভ চেয়ারম্যান, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি। আমি প্রথমেই বলতে চাই যে দক্ষতা উন্নয়নে অধিক সংখ্যক জনবলকে দক্ষতা উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করা দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অন্যতম দায়িত্ব। কিন্তু বৈশ্বিক যে কোভিড-19 যে প্রবলেমটি সেটি এসে দাঁড়িয়েছে আমাদের সামনে। এটি চ্যালেঞ্জটি শুধু আমাদের নয়, সারা পৃথিবীব্যাপী এই চ্যালেঞ্জটি। সরকার আমাদের সন্তানদের সুস্থতার কথা বিবেচনা করে সরাসরি শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছে, কিন্তু দেখা যাচ্ছে সরকারি উদ্যোগে সংসদ, টেলিভিশন, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়েছে। আমি স্বীকার করছি দক্ষতা উন্নয়নের বেশিরভাগ অকুপেশনে অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা প্রশিক্ষণ পুরোপুরি সম্ভব নয়, কিন্তু প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এই অভাব অনেকটাই দূর করা সম্ভব। বিশেষ করে আইসিটি বেসড অকুপেশনগুলো অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা সম্ভব। অন্যান্য অকুপেশনগুলি অনলাইনের প্রাত্যিক অংশ, যেটি থিওরিটিক্যাল অংশ, সেটি অনলাইনে করা সম্ভব, কিন্তু যেটি প্র্যাকটিক্যাল অংশ আছে সেটি ক্লাস্টার ভিত্তিক পরিবর্তিত রুটিনে স্বাস্থ্যবিধি মেনে প্রশিক্ষণ প্রদান করা যেতে পারে না। তা আমার উপস্থাপনায় যেটি দেখেছি আমরা যে ৬৮০০ ডিজিটাল কন্টেন্ট তৈরি করা হয়েছে। এটি খুব ভালো তথ্য এবং এই ডিজিটাল কন্টেন্টগুলোকে আমরা কাজে লাগাতে পারি অনলাইন প্রশিক্ষণে। এবং আপনার যে প্রশ্নটি এসেছে সেটা আমার মনে হয় যে আমাদের যে তথ্য আছে, আমরা যেভাবে কাজ করছি, কোভিড শুধু আমাদের ক্ষতি করেনি, কোভিডের কিছু প্লাস পয়েন্ট যেটা আলোচনা হয়েছে, যেমন আমরা আজকে অনলাইনে যেভাবে কথা বলছি, জুম যেভাবে ব্যবহার করছি, সেটি কিন্তু আমরা আরো 2 বছর পরে হয়তো আমরা এদিকে আগাতাম। আমাদের ছেলেমেয়েরা এখন ফ্রিল্যান্সারে কাজ করছে, ঘরে বসে, গ্রামে বসে তারা বিদেশ থেকে অর্থ উপার্জন করছে। এটা কোভিডের কিছু প্লাস পয়েন্ট আছে। আমি মনে করি যে তথ্যগুলো এসেছে, যে উপস্থাপনা যে তথ্য এসেছে, আমাদের মাননীয় উপমন্ত্রী যেটি বলেছেন যে পিপিপির মাধ্যমে কাজ করা, একের সাথে নানা স্কিল নিয়ে কর্মমুখী করা যুবকদেরকে, এটি খুব ভালো প্রস্তাব। এবং আমাদের তথ্যপ্রাপ্ত এবং আমাদের যে অগ্রায়ন হচ্ছে শুধু পিছিয়ে নেই, সেগুলো বিশ্লেষণ করে আমরা এই সম্পর্কে কার্যক্রম গ্রহণ করতে পারি। আমার মনে হয় এই পর্যায়ে কমিশন গঠন করা না করলে হয়তো চলবে। শুনতে চাই আখতারুজ্জামান খান কবির স্যার, ডিরেক্টর জেনারেল, ডিপার্টমেন্ট অফ ইউথ ডেভেলপমেন্ট। হ্যাঁ, আসসালামু আলাইকুম মাননীয় উপমন্ত্রী মহোদয়, এবং আজকে বিশেষ করে ইউসেপের সম্মানিত চেয়ারপারসন এবং অন্যান্য যারা যুক্ত হয়েছেন, এনএসডি এর সম্মানিত এক্সিকিউটিভ চেয়ারম্যান সহ যারা যুক্ত হয়েছেন, সবাইকে আমি যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে জানাচ্ছি সালাম এবং শুভ সন্ধ্যা। আমরা শুনলাম অনেক 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 কথা শুনলাম, বিশেষ করে কেনোট স্পিকার দুজন যেভাবে ডিটেল বললেন, এবং আমাদের মাননীয় উপমন্ত্রী মহোদয় আসলে গুছিয়ে পুরোটাই বলে ফেলেছেন। মাননীয় উপমন্ত্রী মহোদয় বলার পরে আসলে আমি নোট করেছি, সবগুলোই নিয়েছি পয়েন্ট, নতুন করে আসলে বলার কিছু নেই। কিন্তু যুব উন্নয়ন নিয়ে আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই। আমি মুনিভাইয়ের কাছে আসবো, মুনিভাইয়ের প্রশ্নের জবাব দিচ্ছি, আমাকে যদি 1-2 মিনিট সময় দেন আমি একটু আমাদের কার্যক্রমগুলো বলি। আপনারা সবাই জানেন যে আমরা যে কাজটা করি, মূলত আমরা কাজ করি কিন্তু আসলে আত্মকর্মী বা এন্টারপ্রেনার ক্রিয়েট করার জন্য আমাদের ট্রেনিং গুলো আসলে ওইভাবে বিন্যস্ত করা হয়েছে। আমাদের প্রশিক্ষণ আমরা দুটো ক্লাস্টার করেছি বড়, একটি হচ্ছে অ্যাগ্রো বেসড, আরেকটি হচ্ছে ভোকেশনাল ট্রেনিং বেসড, এবং সেটা সারা বাংলাদেশে আমরা প্রায় 83 ট্রেডে আমরা ডিফারেন্ট ট্রেডে ট্রেনিং দিয়ে থাকি সারা বাংলাদেশে, জেলা থেকে উপজেলা পর্যায়ে। এবং আমরা যে কাজটি করি, জেলাতে আমাদের 42 ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে, কোর্সেস রয়েছে জেলাগুলোতে, 42 ট্রেনিং কোর্সেস রয়েছে, এবং উপজেলাতে রয়েছে 41 ডিফারেন্ট কোর্সেস, শর্ট কোর্সেস রয়েছে। তো আমরা এই কোভিড সিচুয়েশনে যে কাজটি করছি একটু বলি, সেটা হচ্ছে যে আপনারা সবাই বলেছেন, বিশেষ করে ইউসেফ যে গুড প্র্যাকটিসেস করে সেগুলো কিন্তু অলরেডি আমরা শুরু করে দিয়েছি। যে কোভিড যে যখন লকডাউন শুরু হলো মার্চের শেষের দিকে, আমরা এপ্রিল, মে, জুন, জুলাই থেকে, বেসিক্যালি জুলাই থেকে কিন্তু আস্তে আস্তে করে আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে তাদের অনুমতি নিয়ে হেলথ প্রোটোকল অবজার্ভ করে আমাদের যে ক্লাসরুম রয়েছে সেখানে ক্লাস্টার বেসিসে আমরা, যেহেতু আপনারা জানেন যে আমাদের ট্রেনিং গুলো ম্যাক্সিমামই হচ্ছে হ্যান্ডস অন ট্রেনিং, প্র্যাকটিক্যাল ট্রেনিং, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। যেমন আমরা যদি
ফিশারিজ এবং লাইভ স্টক এবং অন্যান্য যে ট্রেনিং গুলো রয়েছে সেগুলো যদি আমাদের প্রশিক্ষণার্থীকে আমাদের সেই প্র্যাকটিক্যাল ট্রেনিং গুলো না দিতে পারি, বা ইভেন মোবাইল ছাড়াই থেকে শুরু করে রেফ্রিজারেশন, ওয়েল্ডিং, তাহলে কিন্তু থিওরি পার্ট ইজ নট এনাফ। তো সে কারণে আমরা থিওরি গুলো বাই দিস টাইম অনলাইন কন্টেন্ট ডেভেলপ করে আমরা সেগুলো অনলাইনে তাদের মাধ্যমে আমরা ভিডিও অনেকগুলো কন্টেন্ট ডেভেলপ করেছি, আমাদের ওয়েবসাইটে দিয়েছি, আমাদের যারা ট্রেনার রয়েছে জেলা পর্যায়ে তাদের মাধ্যমে, এবং বেশ কিছু জায়গায় আমরা আমাদের প্রশিক্ষণার্থীর মোবাইলে তাদের সেই মোবাইলের মধ্যেও আমরা সেভ করে দিয়েছি, যারা তাতে অবসর সময় এই থিওরি গুলো তারা দেখতে পারে। তারপরে আমরা সপ্তাহের বিশেষ বিশেষ দিনে আমরা 5 জন 7 জন করে ট্রেনিদেরকে আমরা আমাদের ট্রেনিং সেন্টারে নিয়ে আসছি। এবং আরেকটা বিষয় বলি, সেটা হলো যে এই কোভিড এর যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে প্রথম দিকে কিন্তু আমরা সবাই যেভাবে ভীষণ রকম আতঙ্কিত ছিলাম, সেটি কাটাতে কিন্তু সময় লেগেছে, 3 মাসের মতো সময় লেগেছে আসলে আমাদের। এবং আমরা সরকারের যে সমস্ত বিধিনিষেধ গুলো, বিশেষ করে হেলথ রিলেটেড যে সমস্ত প্রোটোকল, সেগুলো খুবই স্ট্রিক্টলি অবজার্ভ করেছি, কারণ আমরা সবসময় চিন্তা করি আমাদের প্রশিক্ষণার্থী হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। তো মনির ভাই যে প্রশ্নটা করলেন, যে আমাদের একটা অ্যাডভান্টেজ রয়েছে, যেহেতু আমরা পাবলিক সেক্টরে কাজ করি, আমাদের যারা রিসোর্স পার্সন, বিশেষ করে আমাদের ট্রেনার, তারা কিন্তু গভর্নমেন্ট পেরোলে থাকেন, অতএব তাদের যে এই স্যালারি কমার বিষয়টি নাই। হ্যাঁ, তাদের একটা মানসিক চাপ তৈরি হয়েছে, এবং আমাদের যে বিষয়টি, তারা কিন্তু এই প্রফেশন থেকে সরে যাচ্ছেন না। কিন্তু আমাদের আরেকটা যে কাজটি আমরা করেছি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের বিষয়ে, আমরা বেশ কিছু প্রাইভেট ইনস্টিটিউটের সাথে আমাদের কিন্তু সমঝোতা স্মারক করে আমরা বিভিন্ন জায়গায় স্পেশাল কাইন্ড অফ ট্রেনিং প্রোভাইড করেছি, যেগুলো আসলে মূলত আমরা করি না। মাননীয় উপমন্ত্রী মহোদয় সঠিকভাবে বলেছেন, আমরা কিন্তু গত 3 বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের মন্ত্রণালয় ভিজিট করেছিলেন, উনি একটি অনুশাসন দিয়েছিলেন যে আমরা কেন ট্যুরিজম সেক্টরে, বিশেষ করে ফুড অ্যান্ড বেভারেজ, F&B, হাউসকিপিং, ফ্রন্ট ডেস্ক, এই ট্রেনিং গুলো করাচ্ছি না। আমরা কিন্তু বেশ কয়েকটি সেন্টারে এই ট্রেনিং গুলো করাচ্ছি, এবং এর সারা যথেষ্ট রকম সাড়া পাচ্ছি। এবং আমাদের এই ট্রেনিরা যারা ট্রেনিং নিচ্ছেন, তাদের কিন্তু ইন্ডাস্ট্রি যে লিঙ্কেজ, ডিফারেন্ট হোটেল, ডিফারেন্ট ট্যুরিজম বিজনেসের সাথে তাদেরকে কিন্তু আমরা ট্যাগ করে দিচ্ছি, তারা ইন্টার্নশিপ করছেন, একই সাথে চাকরিগুলো পাচ্ছেন। কিন্তু আমাদের যে কাজটা আমরা মনে করি যুব উন্নয়ন অধিদপ্তর এখনো করতে পারিনি, সেটি হচ্ছে এই কোভিড সিচুয়েশনে যে কথা সবাই বলেন, আমরা কিন্তু রিয়েল ডেটাটি পাচ্ছি না। আসলে এই সময়ে ইনফর্মাল সেক্টর সহ অন্যান্য সেক্টরে যে জব লসটি হচ্ছে, বা তারা যে কর্মটি হারাচ্ছেন, বা যে কর্মসংস্থান সংকুচিত হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আমাদেরকে আসলে কোন ধরনের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন, সেই গবেষণাটি আসলে আমাদের কাছে নেই। আমরা বিভিন্ন জায়গা থেকে যারা গবেষণা করছেন, ডিফারেন্ট আমাদের BIDS সহ অন্যান্য প্রতিষ্ঠান থেকেই আমরা চেষ্টা করেছি সেগুলো তথ্যগুলো সংগ্রহ করে আমাদেরকে নতুন করে আমাদের প্রশিক্ষণগুলোকে আবার রিডিজাইন করে, রিভিজিট করে অ্যাডজাস্ট করার জন্য সেই কাজটি আমরা করছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যেহেতু সেগমেন্টটা ভিন্ন, আমরা যুবদের নিয়ে কাজ করি, যাদের বয়স 18 থেকে 35, ইউসেফ কিশোরদের নিয়ে কাজ করে, অনেক সরকারের বিভিন্ন এজেন্সি রয়েছে, তারাও বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং দেয়, টিভিতে ট্রেনিং রয়েছে, এবং NSD একটা স্ট্যান্ডার্ডাইজ ফর্মুলেট করছে এবং করেছে অলরেডি। আমরাও চেষ্টা করছি যাতে করে আমাদের ট্রেনিং গুলো স্ট্যান্ডার্ডাইজ, বিশেষ করে সার্টিফিকেট গুলো এবং এই প্রশিক্ষণের মান নিয়ে মাননীয় উপমন্ত্রী যেটি বললেন যে ইন্ডাস্ট্রিতে যখন পাঠাই আমাদের ট্রেনিরা, যাতে করে ইন্ডাস্ট্রি হতাশাগ্রস্ত না হয় যে এরা কি ধরনের ট্রেনিং আমরা দিলাম, সেই জায়গা থেকে কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে গবেষণা প্রয়োজন। আমি একটা ছোট্ট কথা বলে শেষ করব, যে আমাদের যে দুটো কথা বলা হচ্ছে, একটা হচ্ছে কেয়ার গিভার। আমরা কিন্তু কেয়ার গিভার প্রশিক্ষণ দেওয়া শুরু করেছি, যেটা সামনের দিকে বাংলাদেশের প্রয়োজন হবে ওল্ড এজড পিপলকে আসলে টেক কেয়ার করার জন্য। আরেকটা বিষয় হচ্ছে নতুন একটি জায়গা, আমরা দুটো জায়গা, একটা হচ্ছে যে আপনারা জানেন যে চেইন ম্যান, মানে যারা আমিন বলি আমরা বাংলা ভাষায়, এই আমিনের কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে আমাদের, বিশেষ করে উপজেলা এবং গ্রাম অঞ্চলে, সেখানে কিন্তু প্রফেশনাল আমিন পাওয়া যায় না। আমরা এই প্রশিক্ষণটি শুরু করতে যাচ্ছি, ফাইনাল স্টেজে রয়েছে। আরেকটা হচ্ছে আন্ডার ওয়াটার ওয়েল্ডিং। বাংলাদেশে বিশেষ করে পদ্মা সেতুতে যারা কাজ করছে, আপনি জানেন যে সেই আন্ডার ওয়াটার যে ওয়েল্ডারদের কিন্তু সেফ নামে একটা প্রজেক্ট রয়েছে অর্থ বিভাগের, সেই সেফ প্রজেক্ট থেকে তাদেরকে ট্রেন আপ করা হয়েছে, বাইরে থেকে প্রশিক্ষক এসে দিয়েছেন, এখন আমাদের টিউটি করে আমাদের নিজেরই প্রশিক্ষক তৈরি হয়েছে। আমরা যুব উন্নয়ন থেকে আন্ডার ওয়াটার ওয়েল্ডার তৈরি করার
জন্য ইনিশিয়েটিভ নিয়েছি প্রাইভেট সেক্টরের সাথে, এবং সুইস কন্ট্রাক্টের সাথে আমরা কাজ করছি। এ বিষয়ে অনেকখানি কাজ এগিয়ে গিয়েছে। তো আমরা যেটা এই মুহূর্তে চাইবো, বিশেষ করে প্রাইভেট সেক্টরের কাছ থেকে, এবং মাননীয় উপমন্ত্রী মহোদয় উনি নিশ্চয়ই শুনছেন আমাদেরকে, যে আমরা আসলে যে আমাদের যুব উন্নয়নের যে বিশাল ট্রেডের যেভাবে আমরা ছড়িয়ে রেখেছি, সেই 83 ট্রেড নিয়ে আসলে আমরা কাজ করছি। 83 ট্রেডকে কিভাবে আরো স্ট্রিম লাইনিং করে, যাতে করে ইন্ডাস্ট্রি বেস, ডিমান্ড বেস বা নিড বেস ট্রেনিংটা আমরা দিতে পারি, এবং আমাদের যাতে করে ট্রেনাররাও আরো আপডেট থাকতে পারে, সেই জন্য আসলে সরকার আমাদেরকে সাপোর্ট প্রয়োজন, বিশেষ করে ট্রেনিং সাপোর্ট এন্ড একই সাথে ফান্ডিং সাপোর্ট। আমরা ইউসেফকে ধন্যবাদ দিচ্ছি, কেন আমরা ইউসেফের সাথে কাজ করতে চাই। ইউসেফের অনেক ধরনের গুড প্র্যাকটিসেস রয়েছে, বিশেষ করে তাদের যে হিউজ এক্সপিরিয়েন্স এন্ড এক্সপার্টিস। আমরা যুব উন্নয়ন অধিদপ্তর ইউসেফের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করছি। আশা করছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা ইউসেফের সাথে বসে একটি দিক নির্দেশনা তৈরি করব। এই যে ট্রেনিং এর যে কস্ট বেড়ে যাচ্ছে, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে, আবার কষ্ট, ট্রেনিং কষ্ট বেড়ে যাচ্ছে, এই সমস্যাকে মাথায় রেখে আমাদের ট্রেনিং ইনস্টিটিউট গুলা কিভাবে সামনে আগাবে? জাহাঙ্গীর আলম, ডিরেক্টর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট, ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন। আসসালামু আলাইকুম। উপস্থিত আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের ইউচিফ চেয়ারম্যান মহোদয়, আরো যারা প্যানেলিস্ট আছে, আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আসলে প্রথমেই আমি যেটা বলতে চাই, আপনি জানেন যে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে এই প্যান্ডেমিক শেষের আগে আমাদের গত প্রায় আমাদের এপ্রিল থেকেই, আমাদের 19 এপ্রিল থেকেই আমাদের ভিডিও আমাদের চলতেছে। আপনি আমাদের এসএসসি ভোকেশনাল কোর্সের জন্য, এবং বিশেষ করে তার পরবর্তীতে আমাদের মে মাস থেকে, আমাদের 10ই মে থেকে আমাদের পলিটেকনিকের যে 4 বছর কোর্সের যেগুলো, সেগুলো আমাদের ফেসবুক লাইভে ক্লাস চলতেছে, এবং সেই কন্টেন্ট গুলো আমাদের দেওয়া হচ্ছে ওখানে, যে অনলাইন স্কিল পোর্টালে এবং আমাদের টিভেট অনলাইন পোর্টালে আর কি। তারপরে আবার মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের 2 মন্ত্রী মহোদয় আমাদের নির্দেশনায় বলা হয়েছিল যে আমাদের বিশেষ করে পলিটেকনিকও আমাদেরকে শুধু এসএসসি ভক বা টেট কোর্স এগুলো না, পলিটেকনিকেরও ক্লাসগুলো আমাদের টিভিতে যেতে হবে। ওনাদের এই নির্দেশনায় আমরা এখন আমাদের কিন্তু পলিটেকনিক ক্লাসগুলো আমাদের সংসদ টিভিতে আমাদের প্রচারিত হচ্ছে আর কি। তা আপনি একটা বলেছেন যে আমাদের আসলে কস্টের ব্যাপারটা আর কি। কস্টের ব্যাপারটা আপনারা জানেন যে একবার ঢাকা যখন বানানটা চেঞ্জ হয়ে গেল, শুধু ঢাকা ডিএসিসিএ থেকে ডিএসিএ হলো, তখনই কি একটা হিউজ একটা আর্থিক একটা ইনভলভমেন্ট। তা ঠিক স্বাভাবিকভাবে এখানেও একটা, আমি যদি বলি যে 3টা খাতে আমাদের ইনভলভমেন্ট, আমাদের কস্টটা বেড়ে যাচ্ছে। 1 নম্বর হলো আমাদের, আমি বলছি টিচিং লাইন, অর্থাৎ টিভেট ডেলিভারিতে আমাদের যে জিনিসগুলো আছে, আইটেমগুলো, সেখানে আমাদের কিন্তু কস্ট বেড়ে যাবে। দ্বিতীয় যেটা দফা, সেটা হলো সেফটি, সিকিউরিটি, হাইজিন, এখানে আমাদের কস্টটা বেড়ে যাবে। আর ফাইনালি যেটা হচ্ছে ইন্ডাস্ট্রি এনগেজমেন্ট, আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ছাত্রদের যেটা থাকে, এমপ্লয়মেন্ট জেনারেশন, এই জায়গায়, এই 3টা জায়গা। বড় যে জায়গাটা হলো, যেটা হলো টিভেট ডেলিভারি আর কি, টিচিং লার্নিং, যে আমরা যে অনলাইন কন্টেন্ট আমরা ডেভেলপ করতেছি, সেখানে অনলাইন ক্লাসগুলো কন্ডাক্ট করা হচ্ছে আমাদের। বিশেষ করে আমাদের যে ভার্চুয়াল যে ক্লাসগুলো টিচারকে যে আমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। তারপরে পরবর্তীতে আমাদের যে এখন যে সবচেয়ে বড় যে কাজটা হবে, আমি মনে করি যেটা প্রায় ওয়ার্ল্ডের অনেক দেশেই আর কি এই কাজটা এখন শুরু করছে, যে আমাদের কারিকুলামটা রিফর্ম কিন্তু করতে হবে। যেমন আমরা চাচ্ছি যে বিশেষ করে আমাদের যে এনটিভিকিউ লেভেলের যে কোর্সগুলো আমরা করি, এখন তো ফেস টু ফেস সব যাইতে পারছে না, তাহলে এখানে আমাদের একটা বিকল্প করতে হবে, যে কিছু যতটুকু আমাদের যেগুলো অনলাইনে করা যায় সে অনলাইনে নিয়ে আসতে হবে, এবং ফেস টু ফেস যেগুলো, সেগুলো আমাদেরকে হাইজিন মেনটেন করে, হেলথ এন্ড হাইজিন মেনটেন করে আমরা তাদেরকে নিয়ে আসবো। তো এইটার জন্য তো আমাদের যে একটা সিলেবাসটাকে কিন্তু আমাকে কিন্তু ওইভাবে কারিকুলাম কন্টেন্টটাকেও কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে। ঠিক একইভাবে এই কোভিড আমাদেরকে শিখিয়ে দিলেন যে মানে যে কোনো একটা প্যান্ডেমিক বা যে কোনো একটা সিচুয়েশন আসলে আমরা কিভাবে এটা কোপ করবো আর কি, ওইটাকে মাথায় রেখে কিন্তু কারিকুলামটাকেও আমাদেরকে ওইভাবে রিফর্ম করতে হবে আর কি। সবচেয়ে বড় যে আমি যে টিভেট ডেলিভারিতে যে পার্ট গুলো আছে, আমি সেই জিনিসগুলোই বলতে, যে কারিকুলাম রিফর্মে আমাদের ওইখানেও কিন্তু একটা আমরা কস্ট ইনভলভ আছে, টিচারদের আমার ট্রেনিং এর একটা ইনভলভমেন্ট আছে, কোর্স গুলো আমাদের কন্টেন্ট গুলো যে আমরা ডেভেলপ করবো সেখানে আমার ইনভলভমেন্ট। সবচেয়ে বড় যে ইনভলভমেন্টটা এখন আমরা ডেলিভারি দিচ্ছি অনলাইনে হচ্ছে, কিন্তু একটা অংশ দেখা যাচ্ছে বিশেষ করে যে পুয়ার, বিশেষ করে জানেন টিভিতে যারা আসে তারা তো মিড লেভেল থেকে একেবারে মার্জিনালাইজড পিপল যারা আসে, তার বেশিরভাগই দেখা যায় তাদের কিন্তু যে ডিভাইসটা অনলাইনে রিসিভ করার জন্য সেই ডিভাইসগুলো হাতে নাই।
কানেক্টিভিটির যে ডাটার যে খরচ সেটাও কিন্তু নাই আর কি। তাই এই কস্ট গুলো কিন্তু আমাদের, সেই সাথে বড় একটা আমাদের চিন্তা যে আপনি বলেন যে প্রাইভেট সেক্টরটা হলো আরেকটা বড় চ্যালেঞ্জ আর কি, যে এখানে দেখেন প্রায় 8-9 মাস বন্ধ হয়েছে। অনেক প্রাইভেট প্রতিষ্ঠানের মালিক আমাকে বললো যে এরকম আমরা তো জমি বিক্রি করে এখন বাসা ভাড়াগুলো দিচ্ছি আর কি। এখন স্বাভাবিক একটা ছাত্রদের যখন বন্ধ থাকে, এই ছাত্ররা যখন ফিরে আসবে একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু ছাত্রদেরকে দিতে হবে টিউশন ফি, তখন দেখা যাবে যে অনেক এখানে একটা ড্রপ আউটের একটা ব্যাপার চলে আসবে। কিন্তু এইদেরকে আমরা কিভাবে আবার ফিরে নিয়ে আসবো সেটা আমাদের একটা কিন্তু প্ল্যান করতে হবে, ওদেরকে দিকে তাকাই আর কি আমাদের। তাই আপনি যে এই যে কষ্টটা আমাদের স্বাভাবিকভাবে আমরা যে গভর্নমেন্ট আমাদের আছে, যে আমরা যে এখন বিশেষ করিয়া আমাদের যে অনলাইনের যে খরচগুলো এখন যে টিভি আমরা যে এই যে ভিডিওতে নিয়ে যাচ্ছি এখন ক্লাসগুলো, এই কন্টেন্ট ডেভেলপমেন্টের জন্য তো আমাদের একটা খরচ, এটা আমরা গভর্নমেন্ট থেকেও চেষ্টা করতেছি এবং গভর্নমেন্টও এখানে আমাদেরকে ইয়ে করবে। তাছাড়াও আমরা গভর্নমেন্টের বাইরেও বিশেষ করে প্রথমের দিকে আমরা চালিয়েছি, ইউনিসেফ আমাদেরকে ফান্ডটা দিয়েছিল কিছু আর কি, এখন আমরা নিজেরাই ইয়েতেই আমরা চালাচ্ছি। আর সবচেয়ে বড় যেটা বিশেষ করে আমরা চিন্তা করি যে আমাদের যে বাচ্চাদের যাদের যে ডিভাইস গুলো নাই বা তাদের কানেক্টিভিটি দেওয়ার জন্য যে আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার আছে, বিশেষ করে আমাদের যে ওয়ার্ল্ড ব্যাংকের আমাদের প্রতিনিধি আছেন আর কি, মানে স্পেশাল একটা প্রজেক্ট তৈরি হচ্ছে, সেখানে একটা কোভিড-19 রেসপন্সের জন্য একটা কিন্তু আমরা কিন্তু একটা কম্পোনেন্টই রাখতেছি। সেখানে আমাদের এই ডিজিটাল ডিভাইস কিভাবে ইকুইপমেন্টও মানে ছেলেতে আমাদের স্টুডেন্টদের কিছু যারা একেবারে হার্ড টু রিচ এরিয়ার পিপল তাদেরকে দেওয়া যায়, ডিজিটাল শিক্ষকদেরকে কিভাবে দেওয়া যায় এবং আইসিটি ইনফ্রাস্ট্রাকচারটাকে আমাদেরকে কিভাবে আরো ডেভেলপ করে আমাদের টিচারদের ট্রেনিং দেওয়া যায়, সেই জিনিসগুলোও আছে। সেই সাথে আমাদের যে বিশেষ করে স্কিল 21 একটা প্রজেক্ট আছে আমাদের, সেখানে ফান্ড ইউরোপিয়ান ইউনিয়ন দিচ্ছে এবং আইএলও আমাদের ইমপ্লিমেন্ট করতে, সেখানে আমরা কিন্তু একটা কোভিড রেসপন্স প্ল্যান আমরা তৈরি করেছি আর কি। ওইটাকে মাথায় রেখে আমাদের আসলে যে কাজগুলো আমাদের করতে হবে, তা স্বাভাবিকভাবে আমাদের ডোনাররাও এই ব্যাপারে আমাদেরকে যে আশ্বাস দিচ্ছে যে আমরা যদি এটাকে আমরা এইভাবে আসি তাহলে যে আমাদের তারাও আমাদের সাথে থাকবে। আর স্বাভাবিক স্ট্রং যেটা আমাদের যেটা হলো আমাদের যে গভর্নমেন্ট আর কি, আমাদের সবসময় মাননীয় মন্ত্রী মহোদয় যে বলছে আমাদেরকে এটা কাজ করতে, এটা গভর্নমেন্টের আমাদের তো স্বাভাবিকভাবে এখন কারিগরি শিক্ষা অধিদপ্তরের যদি প্রজেক্টের কথা বলেন প্রায় 34,000 কোটি টাকার প্রজেক্ট এখন চলতেছে, সেখানে হয়তো মাত্র 5 হতে 10% হয়তো আমাদের ডোনার ড্রাইভেন ফান্ড কিছু আছে আর কি। তো স্বাভাবিক গভর্নমেন্টের ইনিশিয়েটিভটাই হলো আমাদের সবচেয়ে বড় জিনিস আর কি, এটাকেই আমরা সবচেয়ে আমরা ডিপেন্ড করতেছি গভর্নমেন্টের আর কি। আমাদের এই প্ল্যান এই কোভিড রেসপন্স প্ল্যান আমরা আইএলওর সাথে আমরা করেছি এটাকে, এবং ঠিক একইভাবে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমরা যে একটা স্পেশাল একটা কম্পোনেন্ট এই রেসপন্স কোভিড-19টাকে দেখে আর কি আমরা একটা কম্পোনেন্টও করেছি। আমরা আশা করতেছি এটা যদি আসে তাহলে আমাদের বিশেষ করে লার্নার যারা ক্ষতিগ্রস্ত তাদেরকেও আমরা ব্যাক টু স্কুলে আনার জন্য একটা ড্রপ আউট যেটা সেই জিনিসটাকেও আমরা কিন্তু মাথায় রাখতেছি আর কি। আমি এই পর্যায়ে মনে করবো যে আমাদের যে প্রিপারেশন গুলা সেগুলো আমরা ডোনারদের সাথে ইভেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকও তারাও কিন্তু আমাদের সাথে এখানে আসতে চায় আমাদের এই কোভিড রেসপন্স প্ল্যানে আর কি। আরেকটা জিনিস যে আমার মাননীয় মন্ত্রী আসলে যে অনেক উনি কিন্তু টেকনিক্যালি খুবই বলা যায় যেন অভিজ্ঞ আর কি। আমরা যখন কথা বলি তখন মনে হয় যে উনি আসলে টেকনিক্যালকে ওইভাবে ধারণ করে। উনি যেমন চাইল্ড কেয়ারের কথা বলেছে, ট্যুরিজম, হসপিটালির কথা, আমাদের চাইল্ড কেয়ার এমনিতে নর্মালি এখন আমাদের এই জাস্ট স্কিল 20 প্রজেক্টের আন্ডারই কিন্তু আমরা অলরেডি কিন্তু আমরা এখন ট্রেনিং আমাদের শুরু হয়ে যেত, কিন্তু আমাদের কারিকুলাম কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের এই জাস্ট 2 মাস আগেই আর কি। আমাদের চাইল্ড কেয়ারের উপরেই একটা লেভেল আর কি আমাদের কমপ্লিট করা যাবে। তো আমাদের যে নতুন নতুন ট্রেড, বিশেষ করে আমাদের এখন প্রায় 96টা ট্রেড আছে শর্ট কোর্স আর কি, আর সেগুলোকে এখন আমাদেরকে স্বাভাবিকভাবে এই যে আমরা যেটা চাচ্ছি যে কারিকুলাম রিফর্মে যখন আমরা আসবো তখন কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে অনলাইন, যেমন আমাদের কানাডায় যেমন অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং আছে, ওদের কিন্তু সেই 10 বছর আগ থেকেই তারা কিন্তু 10% হতে 15% তারা কিন্তু কন্টেন্ট কিন্তু অনলাইনে ডেলিভারি করার জন্য তারা কিন্তু ইনক্লুড আগেই করেছে আর কি। আমি মনে করি আমাদের যে এখন কারিকুলাম যখন রিফর্ম হবে, কারিকুলামের মধ্যে কিন্তু এই ধরনের আমাদের কিছু জিনিস আমাদের কিন্তু যে অনলাইনটাকে আমাদের যাতে আমরা যদি কারিকুলামে রাখি তাহলে দেখা যায় আমাদের টিচাররা এবং ছাত্ররাও কিন্তু আমাদের অ্যাডপ্ট হয়ে থাকবে। যেমন প্রাথমিকভাবে আমরা যখন শুরু করি ফেসবুক লাইভে বা বিয়েতে, তখন আমাদের ছাত্রদের কন্ট্যাক্ট নাই, ছাত্রদের ইমেল নাই, কিন্তু এই সিচুয়েশন প্রথমেই যদি আমাদের কারিকুলামে থাকে যে আমাদের যে অনলাইনে অন্তত 10 হতে 15% ক্লাস আমাদের চালাইতে হবে, তখন দেখা যাচ্ছে আমরা সবাই কিন্তু এটার সাথে অ্যাডপ্ট হয়ে যাবো আর কি প্রথম থেকে আর কি, কারণ যে কোনো সিচুয়েশনটা আমরা কোপ করতে পারবো আর কি। আমি আশা করবো যে আসলে আমাদের যে সরকারের যে প্ল্যানটা আছে যে আমরা তো গভর্নমেন্ট সেক্টরে যেটা যে জিনিসগুলো আছে সেগুলো আমরা কিন্তু বড় চ্যালেঞ্জ এটা বিশেষ করে যে একটা ফুললি প্রাইভেট সেক্টর যারা হলো আমাদের যে ম্যানেজমেন্টের সাহায্যে আমাদের লোকাল ম্যানেজমেন্টের সাহায্যে যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আসলে
এগুলোর দিকে আমাদেরকে গভর্নমেন্টকে আমি মনে করি যে আমাদের যদি নজর দেয়, কারণ সেগুলো একটা বড় অংশ কিন্তু প্রায় 75% আমাদের টিভেটের গ্রাজুয়েট হলো, টিভেট স্টুডেন্ট হলো আমাদের প্রাইভেট সেক্টর থেকে আর কি। সেই জায়গাতে গভর্নমেন্ট এবং প্রাইভেটকে আমি মনে করি যে এদেরকে আমাদেরকে ওইভাবেই আমাদের প্ল্যানটা চিন্তা করতে হবে, যাতে যেন ওদেরকে আমরা প্রাইভেট সেক্টরটাও যাতে একেবারে না, তাদেরকে না হলে আমার যে এসডিজির যে আমার যে গোলটা আছে, আমরা যে এটাকে প্রপারলি যে অ্যাড্রেস না করি প্রাইভেট এবং যে গভর্নমেন্ট সেক্টরকে, তাহলে কিন্তু আমরা এসডিজি অর্জন আমাদের যেটা বলছে 20 সালে 30% যেটা আর কি, এটা আমাদের খুব চ্যালেঞ্জের মুখে আমরা পড়বো। তা আমি আপাতত এইখানেই শেষ করছি যে আমাদের আসলেই সবাইকে একসাথে, আমাদের প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, ডোনার সেক্টর সবাইকে নিয়েই আমাদেরকে এটাকে মোকাবেলা করতে হবে আর কি। ট্রেনিং ইনস্টিটিউট থেকে সেই ক্ষেত্রে এমপ্লয়ার্স বাড়তি কিছু করতে পারে কিনা, ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ, এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি আপনার বক্তব্যটা দেন। হাবিবুল্লাহ এন্ড করিম, ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন। ইউসেপের যে ফাউন্ডার, তার জন্মবার্ষিকীতে আমি তাকে ইউসেফকে অভিনন্দন জানাই, এবং সে আমাদের দেশকে এত বড় একটা ইনস্টিটিউশন উপহার দিয়ে গেছে, সেজন্য তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আজকে যে আলোচনাগুলো এসছে তাতে কিন্তু আমরা ইন্ডাস্ট্রির তরফ থেকে এবং এমপ্লয়ারদের তরফ থেকে যে জিনিসগুলো প্রতিনিয়ত বলে আসছি, এর অনেক কথাই কিন্তু উপমন্ত্রী মহোদয়ের বক্তব্যে এসছে, আমাদের এনএসডিএ যে নতুন যে এক্সিকিউটিভ চেয়ারম্যান ওনার বক্তব্যে এসছে, ডিজি ইউথ অ্যান্ড স্পোর্টস এর ওনার বক্তব্যে এসছে। তো এইটাতে আমি খুবই আশান্বিত যে এখন কিন্তু আমরা একই কথা বলছি, একই স্বপ্ন দেখছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একই সাথে যেটা খুব দুঃখ লাগে সেটা হচ্ছে যে টিভেট এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও আমরা টিভেটের জন্য আলাদা কোনো ডিভিশন দেখছি না এডুকেশন মিনিস্ট্রি। টিভেটকে লাম্প টুগেদার করা হয়েছে মাদ্রাসা এডুকেশনের সাথে, and that gives such a wrong signal to anybody who is not familiar with the structures of the education ministry. আমার মনে হয় এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে খুবই জরুরি ভাবে অ্যাড্রেস করা প্রয়োজন। আমার বিশ্বাস এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন এটা মনে করে যে টিভেট জাতীয় অর্থনীতির জন্য, সমাজ উন্নয়নের জন্য এতই গুরুত্বপূর্ণ যে এটা অবশ্যই একটা আলাদা ডিভিশনের দাবিদার, এবং সেটা যেন আমরা সরকার থেকে খুব দ্রুত দেখতে পাই। এটা একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে যেটা মুনির যেটা বললো মডারেটর হিসেবে, যে আমাদের যে এই কোভিডের সিচুয়েশনে তো আছেই, কোভিড ছাড়াও আমরা ইন্ডাস্ট্রি থেকে আমরা কি করে এই টিভেটের এই দক্ষতা উন্নয়নের ব্যাপারে আরো সহযোগিতা করতে পারি ইন্ডাস্ট্রির তরফ থেকে, এবং সেটার জন্য যে প্রুভেন যে মেকানিজম গুলো আছে, ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ, এই বিষয়গুলো কি করে আরো প্রসারিত করা যায়, এই বিষয়গুলো আছে। এখন যে নাই তা না। ইউসেপও বলেছে তারা প্রায় 2000 বিভিন্ন কোম্পানির সাথে কাজ করে। আই এম ভেরি শিওর যে জনশক্তি উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র যে তারাও বিভিন্ন কোম্পানির সাথে কাজ করে। এই অর্থ মন্ত্রণালয়ের যে এসিআইপি প্রকল্প আছে তারাও বিভিন্ন কোম্পানির সাথে কাজ করে। কিন্তু এই যে কাজগুলো করা হচ্ছে এটার মধ্যে আমার মনে হয় আরেকটু যদি আমরা সমন্বয়টা জোরদার করতে পারি, এই অ্যাপ্রেন্টিসশিপটাকে ইনফর্মাল না রেখে আমরা এটাকে যদি ফর্মাল করে দিতে পারি, যে জিনিসটা আমি ইনসিডেন্টালি আমি নিউজিল্যান্ডে দেখেছি। আমি অবশ্য গিয়েছিলাম অন্য পারপাসে, কিন্তু গিয়ে আমার চোখে পড়েছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে তাদের দেশে যে মেইন স্ট্রিম যে এডুকেশন ইনস্টিটিউশন গুলো আছে সেগুলো ওই টিভেট ইনস্টিটিউশনের সাথে তাদের একটা টাই আপ আছে, এবং সেই টাই আপটার মাঝখানে কাজ করে একটা ইন্ডাস্ট্রি প্লেয়ার, যে কয়েকটা স্টুডেন্টকে অ্যাপ্রেন্টিসশিপ দেয়, এবং সেই অ্যাপ্রেন্টিসের কাছে সেই ইন্ডাস্ট্রি থেকে যেই স্কিল ডিমান্ড করা হয় সেই স্কিল ডিমান্ড অনুযায়ী তাদের টিভেট প্রশিক্ষণ কেন্দ্রগুলো সেই টিভেটের ট্রেনিং গুলো প্রোভাইড করে। সো ইটস কাইন্ড অফ লাইক এ ট্রাইপার্টাইট arrangement between a mainstream educational institution, Tibet training institution and the industry partner. এই মডেলটা আমার কাছে মনে হয়েছে খুবই পাওয়ারফুল একটা মডেল,
এবং সেখানে কিন্তু আমরা বাংলাদেশে এটাকে যদি প্র্যাকটিস করতে পারি, একদিকে যেমন আমরা টিবেটকে মেইন স্ট্রিমিং করতে পারবো, টিবেটের যে স্টিগমা আছে সেটাকে আমরা দূর করতে পারবো। অন্যদিকে আমাদের ইন্ডাস্ট্রি থেকে অনেকে একটা জেনেরিক কমপ্লেন্ট সবাই আমরা করি, হয়তো কিছুটা সত্যতা আছে, আবার সব ক্ষেত্রে হয়তো অত সত্য নয়, কিন্তু ইন জেনারেল দেয়ার আর সাম ট্রুথ টু ইট, যেটা হচ্ছে যে এটা অনেক আলোচনায় আসে যে একদিকে যেমন এটা সত্যি আমাদের দেশে প্রচুর আনএমপ্লয়মেন্ট আছে, আবার এমপ্লয়ার যারা আমরা কিন্তু রাইট স্কিলের লোক পাচ্ছি না। দের ইজ সাম ট্রুথ টু ইট। এটা একদিকে যেমন যে ধরনের স্কিল আমাদের দরকার সেই ধরনের স্কিল প্রশিক্ষণ প্রাপ্ত লোকজন যেমন আমরা পাচ্ছি না, আবার অন্যদিকে আমাদের ইন্ডাস্ট্রির প্লেয়ার যারা আছে মোস্ট অফ দেম আর নট লার্জ এনাফ যে তারা নিজেরা ইন হাউস সেই প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে। সো এই দুই কারণে এখানে যে শুধুমাত্র পুরোটাই যে সরকারের দায়িত্ব আমরা সেটাও বলবো না, এখানে ইন্ডাস্ট্রিরও একটা বিশাল রোল আছে। তো এই জায়গাটাই যদি আমরা একটা এইরকম একটা ট্রাইপার্টাইট, আমরা ট্রাইপার্ট না, ইট কুড ইভেন বি ফোর-ওয়ে পার্টনারশিপ, গভর্নমেন্ট, মেইনস্ট্রিম এডুকেশন ইনস্টিটিউশন, টিবেট এডুকেশন ইনস্টিটিউশন অ্যান্ড ইন্ডাস্ট্রি, এরকম ফোর-ওয়ে যদি আমরা একটা কোঅপারেশন যদি এস্টাবলিশ করতে পারি মডেল, এবং সেটা প্রুভেন মডেলস দেয়ার আর অ্যারাউন্ড, সো উই ডোন্ট নিড টু রিইনভেন্ট দ্য হুইল, সেটা যদি আমরা করতে পারি, আমার ধারণা যে এই টিবেটের মাধ্যমে, যেটা আমাদের মডারেটরও বলেছে শুরুতে, যদি আমরা 2041 সালের মধ্যে একটা উন্নত দেশে পরিণত হতে চাই, তো টিবেট ছাড়া সেই জায়গায় পৌঁছানো অসম্ভব। সো টিবেটকে আমাদেরকে সেইভাবে গুরুত্ব দিতে হবে, এবং সেই গুরুত্ব পেতে হলে পরে আমাদের ইন্ডাস্ট্রিতে যেই ধরনের লোকবল দরকার সেই ধরনের লোকবল যদি তাদেরকে প্রদান করতে হয়, তাহলে সেই যে ধরনের ইকুইপমেন্ট দরকার সেই ইকুইপমেন্ট যদি সেই প্রশিক্ষণ ইনস্টিটিউশনদের পক্ষে নিজের অর্থায়নে কেনা সামর্থ্য, যদি তাদের আর্থিক সামর্থ্য না থাকে, তাহলে ইন্ডাস্ট্রির সাথেই পার্টনারশিপ এসবগুলো হতে পারে। যেমন ইন্ডাস্ট্রি থেকে তার হয়তো পুরোনো ইকুইপমেন্ট ডোনেট করতে পারে, বা একটা ইকুইপমেন্ট নষ্ট হয়ে গেছে সেটা দিতে পারে টু টিঙ্কার উইথ, ওটা টিঙ্কারিং করে কিন্তু অনেক কিছু শিখতে পারে। এটা কিন্তু এই মডেল আমি দেখে এসেছি আবার কোরিয়াতে, আই হ্যাভ সিন দিস মডেল ইন কোরিয়া, যেখানে ইন্ডাস্ট্রি থেকে তারা ইকুইপমেন্ট ডোনেট করে টু দিস ট্রেনিং ইনস্টিটিউট, টিবেট ট্রেনিং ইনস্টিটিউশনস। তো এই ধরনের যে প্রুভেন মেকানিজমস গুলো আছে, আমাদের কিন্তু উই রিয়েলি ডোন্ট নিড টু think up new ideas. There are plenty of successful ideas around in the world. সেগুলো আমাদের যে ILO আছে বা ইউনিসেফ আছে, এরা কিন্তু they can actually help us compile these proven best practices from around the world. সেটা করলে পরে আমরা কিন্তু খুব তড়িৎ গতিতে টিবেটকে একদিকে মেইন স্ট্রিমিং করা এবং ইন্ডাস্ট্রি সাথে পার্টনারশিপ করে সেই মানুষগুলোকে চাকরির ব্যবস্থা করা, এবং সাথে সাথে আমাদের সেই অর্থনৈতিক গতি ত্বরান্বিত করা। এবং নসিবের পক্ষ থেকে যদি আপনি একটু বলেন যে আপনারা কিভাবে চিন্তা করছেন যে ইনফর্মাল সেক্টরে যে নতুন চাপ আসছে সেটা আমরা কিভাবে মোকাবেলা করতে পারবো, এবং সেখানে সরকারি এবং অন্যান্য স্টেক হোল্ডাররা কিভাবে যুক্ত হবে। মির্জা নুরুল গনি শোভন ভাই, আপনার কাছে। ধন্যবাদ। আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক মনির ভাই অত্যন্ত সুন্দরভাবে ওনার উপস্থাপনা করছেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের পাইওনিয়ার স্কিল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউসেপ আজকে যে অনুষ্ঠানটি আয়োজন করেছে, নিউ চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটিস ইন দি স্কিল ইকোনমি অফ বাংলাদেশ, এবং সেখানে আমাকে সংযুক্ত করার জন্য আমি ইনফর্মাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল, পাশাপাশি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্মল কটেজ ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত চেয়ারপারসন এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ, আমাদের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির সম্মানিত নতুন সদ্য যোগদানকৃত চেয়ারম্যান মহোদয় এবং আরো যারা আছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে আজকে এক্সপার্ট ওপিনিয়ন দিবেন জনাব ডক্টর মোখলেসুর রহমান, তিনি অত্যন্ত অভিজ্ঞ একজন মানুষ এবং বাংলাদেশ ইনফর্মাল সেক্টরকে নিয়ে যিনি ভাবেন। সামগ্রিকভাবে আমাদের আজকে বাংলাদেশে যদি আমরা দেখি বর্তমান প্রেক্ষাপটে
টিবেট সংস্থাগুলির প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের উন্নয়নের মাধ্যমে টেকসই অভিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রযুক্তিগত এবং বৃত্তিমূলক শিক্ষা এবং কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বিকাশ আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বিশেষত যেসব দেশে দ্রুত বিকশিত শ্রমবাজার রয়েছে। করোনা মহামারীতে বিশ্বব্যাপী এবং স্থানীয়ভাবে যা ঘটেছিল তা থেকে প্রতিফলিত হয় যে টিবেট সংস্থাগুলি বিশ্ব, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে শ্রম বাজারে দক্ষ কর্মী সরবরাহের গতি অর্জন করেছে পূর্বের তুলনায়। অতএব অর্থনীতিতে এবং টেকসই উন্নয়নে অবদান রাখার জন্য সম্ভাব্য প্রতিকূলতা কাটিয়ে উঠে টিবেট সংস্থাগুলি স্টেক হোল্ডারদের যথাযথ অবদান প্রয়োজন রয়েছে। আপনি জানেন যে শ্রমিক সহ আমাদের তরুণদের দক্ষতা উন্নয়নে টিবেট সংস্থাগুলি উল্লেখযোগ্য অগ্রগতি করেছে আগেই কিছুটা, এই বিষয়টি আমরা উপেক্ষা করতে পারি না। দক্ষ কর্মশক্তির যোগানদাতা হিসেবে টিবেট সংস্থাগুলোকে অবশ্যই কোভিড-19 পরবর্তী পরিস্থিতিতে আমার কিছু সুপারিশ আমি বলছি। প্রথমত হচ্ছে দক্ষ কর্মশক্তির উদ্দেশ্যে সৃষ্টির উদ্দেশ্যটি স্পষ্টতা আনয়ন এবং নীতিমালা প্রবর্তন করতে হবে। শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রাসঙ্গিক প্রযুক্তিগত এবং বৃত্তিমূলক শিক্ষা এবং কারিগরি শিক্ষা প্রদানের নিশ্চয়তা আমাদের আরো ব্যাপকভাবে সৃষ্টি করতে হবে। কার্যকরী অংশীদারিত্ব তৈরির পাশাপাশি দেশব্যাপী নেটওয়ার্ক সৃষ্টি করতে হবে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপনের আরো প্রয়োজন রয়েছে এবং বিদ্যমান যে সমস্ত টিবেট সংস্থাগুলি রয়েছে ইউসেফের মতো, তাদেরকে সরকারের পক্ষ থেকে প্রণোদনা এবং আর্থিক সহযোগিতা অব্যাহত রাখা কিভাবে যেতে পারে সেই ব্যবস্থাটি আমার মনে হয় যে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে সরকার। মানসম্পন্ন মানের শিক্ষার নিশ্চয়তা এবং পদ্ধতি নিরূপণ আমাদের আরো গভীরভাবে দেখতে হবে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা পদ্ধতির পরিবর্তন আনতে হবে। কর্মসংস্থান হার বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং টিবেট সংস্থাগুলির সাথে শিল্প সংযোগ, যেটা আমাদের মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহোদয় বারবার বলার চেষ্টা করেছেন ওনার বক্তব্যে, আমি ওনাকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশে এই ইন্ডাস্ট্রি জন্য যোগ্য প্রশিক্ষিত কর্মী বাহিনী ছাড়া আমাদের এই টিবেট যতই আমরা চেষ্টা করি না কেন আমাদের দেশের কিন্তু ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টে একটা ব্যাপক ধাক্কা আমরা খাবো এবং এই জন্য শিল্প সংযোগ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাকে স্থাপন করতে হবে। শ্রম বাজারের তথ্য ব্যবস্থাপনা, তথ্য ভান্ডার ও পরিচালন তথ্য ব্যবস্থা সহ সম্পর্কিত সঠিক তথ্য এবং তথ্যের প্রাপ্যতা আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। এখানে নাসিব এবং আইএসসির আপনি জানেন যে সংশ্লিষ্ট শ্রম বাজারে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় সেক্টরের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারে, শ্রম বাজারে দক্ষ জনবল নিয়োগের ক্ষেত্রে সচেতনতা তৈরি করতে পারে, গ্রিন টেকনোলজি সমর্থন করতে পারে, এমন কর্মী তৈরি করতে পারে, প্রযুক্তিগত এবং বৃত্তিমূলক শিক্ষা এবং কারিগরি প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে দক্ষতা বিকাশ ও বাস্তবায়নের ক্ষেত্রে সরাসরি ও সহযোগী বাস্তবায়নকারী হিসাবে সংস্থা হিসাবে কাজ করতে পারে। নাসিব শ্রমবাজারে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে তরুণদের ও দক্ষ জনবলের মাঝে সম্ভাবনাময় গ্রাজুয়েটদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান, আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করিয়ে দিতে পারে এবং এটা করছি আমরা কিছুটা। এই বিশাল জনগোষ্ঠীর হতে নারী উদ্যোক্তাদেরও তৈরিতে নাসিব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকলকে এগিয়ে আসতে হবে। নাসিব এবং আইএসআইসি পরিবারের সদস্য হিসাবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে অনানুষ্ঠানিক শ্রম কর্মসংস্থানের বাজারে আমাদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থী থাকবেন যারা বিভিন্ন স্তরের আর্থসামাজিক এবং অর্থনৈতিক পটভূমি থেকে আসবে, এটাই স্বাভাবিক। দক্ষতা এবং শ্রমিকদের দক্ষ শ্রমিক প্রয়োজন এবং একটি জাতির পুরো কর্মশক্তির একটি বড় অংশ নির্ভর করে এই দক্ষতার উপর।
সরকারের সংস্থাগুলির মান উন্নয়নে পাশাপাশি দক্ষ জনবল তৈরির লক্ষ্যে গুরুত্ব সহকারে চিন্তা করা প্রয়োজন এবং এই ধরনের শিক্ষা কিভাবে অনানুষ্ঠানিক শ্রম কর্মসংস্থান বাজারে বড় ভূমিকা নিতে পারে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন আছে। ভবিষ্যতের শ্রমশক্তির জন্য প্রস্তুতি এবং অনানুষ্ঠানিক অর্থনীতির মোকাবেলায় টিবেট সংস্থাগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই উপলব্ধি আমরা করতে পারি। আমি এখানে আর দুটি বিষয় বলি, আমার বক্তব্য খুব লম্বা করব না। আপনি জানেন যে আমাদের ইনফরমাল সেক্টরের অদ্যাবধি কোনো পলিসি নাই। আমরা ইনফরমাল সেক্টর আইএসসির পক্ষ থেকে আমরা বারবার এটা চেষ্টা করেছি এবং বর্তমানে আমরা শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এটা নিয়ে কাজ করছি এবং এটা অলরেডি একটা ড্রাফট পর্যায়ে আছে। আমরা মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়ের সাথে কয়েকদিন আগেও এটা কথা হয়েছে। আমরা খুব সহসাই হয়তো একটা নীতিমালা মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এই ইনফরমাল সেক্টর একটা নীতিমালা আমরা চেষ্টা করছি এবং পেয়ে যাব আশা করি। 87% যেখানে শ্রমশক্তি ইনফরমাল সেক্টর থেকে যোগান দেওয়া হয়, সেখানে এত বড় সেক্টরের কোনো নীতিমালা না থাকার কারণে আমাদের এই যে ইনফরমাল ইকোনমিতে যে সমস্ত উদ্যোক্তারা কাজ করছে তাদের কিন্তু সঠিকভাবে সরকার সহযোগিতা দিতে চাইলেও কিন্তু সেটা দিতে পারছে না। আমরা আমাদের যে স্টিমুলাস প্যাকেজের কথা এখানে এসেছে, স্টিমুলাস প্যাকেজে ইনফরমাল সেক্টরকে আমি মনে করি যে আরো কিভাবে সহযোগিতা করা যায় সেটাও সরকারকে ভেবে দেখতে হবে। শুধুমাত্র একটা টাইম ফ্রেমের মধ্যে আবদ্ধ না রেখে এটাকে একটা চলমান প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে এবং তাদেরকে শুধুমাত্র ঋণ কার্যক্রম দিলেই হবে না, তাদেরকে গ্রান্ট লেভেলে কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় সেটাও সরকারকে আমার মনে হয় যে সরকার এবং দাতা গোষ্ঠীকে এটা ভেবে দেখার প্রয়োজন রয়েছে। এবং সামগ্রিকভাবে আমাদের যে সরকারের যে ভিশন এবং আমরা 2021 সালের মধ্যে মধ্যমায়ন রাষ্ট্র এবং 2030 সালের মধ্যে যে এসডিজি অর্জনের কথা এবং 41 সালের মধ্যে আমরা উন্নত রাষ্ট্রে যাওয়ার যে পরিকল্পনা সরকারের যেটা রয়েছে এবং এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আমাদের স্কিলস এবং স্কিলকে বাদ রেখে কিন্তু আমরা কোনো অবস্থাতেই উন্নয়নের সিঁড়িতে আমরা অংশ নিতে পারবো না। এবং পাশাপাশি আমাদের এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট করতে হবে এবং এই সামগ্রিক কার্যক্রমগুলো করার জন্য আমরা জানেন যে সরকারের যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল যেটা ছিল সেটাকে এখন হয়ে গেছে এবং নির্বাহী কমিটিতে আমি কাজ করার সুযোগ আমার হয়েছে। মাননীয় এখানে চেয়ারম্যান মহোদয় চেয়ারম্যান মহোদয় আছেন, আমি বলতে চাচ্ছি যে গত প্রায় 2 বছর হয়ে গেছে ভাবতে পারি নাই, অথচ এটা একটা প্রায়োরিটি সেক্টরকে চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ এবং এই উদ্যোগটার জন্য যারা এখানে বরাবর এসেছেন তারা সেইভাবে থাকতে পারেন নাই, খুব অল্প সময়ের জন্য তারা এসে যেখান থেকে চলে গিয়েছেন। আমি আপনাকে অনুরোধ করব যে আপনি এই দায়িত্ব গ্রহণ করেছেন অল্প সময়, তারপরে আপনি কিন্তু অলরেডি চিন্তা ভাবনা করছেন আমি আজকের এই অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ এবং আরো অনেকগুলো অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে যাচ্ছেন এবং আগামী কালকে আপনি আইএসসির চেয়ারম্যানদের সাথে যে বৈঠকের ব্যবস্থা করেছেন আমি জানি, আমি থাকবো সেখানে চেষ্টা করব। আমরা এটাকে সাধুবাদ জানাই এবং আপনার এই যে লক্ষ্য এখানে থেকে আগামী দিনে যাতে স্কিলকে আপনি এগিয়ে নিতে পারেন সেটার জন্য আপনার প্রতি আমার অনুরোধ থাকবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এটা একটা প্রায়োরিটি সেক্টর এবং এখানে আরেকটি বিষয় আমি বলতে চাই যে নাসিমের পক্ষ থেকে আমরা অলরেডি একটা সুসংবাদ দিতে চাই যে বাংলাদেশে প্রত্যেকটি জেলাতে লিড ব্যাংক সিস্টেম ডেভেলপ হচ্ছে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবং প্রত্যেকটি জেলাতে লিড ব্যাংকের মাধ্যমে তরুণ উদ্যোক্তা বলে না, নারী উদ্যোক্তা বা আমাদের উদ্যোক্তাদেরকে আর্থিক সহযোগিতা যাতে তারা এই ফাইন্যান্সিং সুবিধা যাতে পায় সেটার একটা ব্যবস্থা করা হয়েছে এবং এখানে এটা এই ব্যবস্থাটাকে কার্যকর করার জন্য সরকারের পক্ষ থেকে নাসিবকে সুনির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমি এই জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমাদের এই কার্যক্রমটা যাতে আমরা করতে পারি তার জন্য এনএসডিএ সহ শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় সকলেরই একযোগে আমাদের কাজ করতে হবে এবং সেটা আমরা করব। এবং এখানে আমাদের যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ড যেটা 4 বছর আগে প্রস্তুত হয়েছে এবং অর্থ মন্ত্রণালয় একটা কোম্পানি হিসেবে রেজিস্টার্ড হয়েছে, সেই প্রতিষ্ঠানটি কিন্তু এখন পর্যন্ত কার্যকরী হচ্ছে না। আমরা যখন নির্বাহী কমিটির সভায় আমি এটা প্রশ্ন তুলেছিলাম এবং সেদিনই আমরা কিন্তু একটা কমিটি করে আমরা এর যে নীতিমালা সেই নীতিমালাও আমরা পরে প্রস্তুত করে দিয়েছি, সেখানে আমি যুক্ত ছিলাম
এবং ক্যাবিনেট থেকে সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে বহুদিন আগে, কিন্তু অদ্যাবধি সেখানে কিন্তু এমডি নিয়োগ হচ্ছে না। এবং এটা আমরা গত একটি অনুষ্ঠানে মাননীয় উপমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি, এবং সেখানে আমরা বারবার এটা বলার চেষ্টা করেছি যে আমরা প্রায়োরিটি সেক্টর বলছি স্কিলকে, মানব সম্পদ উন্নয়নকে, অথচ আমাদের এখানে প্রতি বছর 100 কোটি টাকা করে এখানে বরাদ্দ হচ্ছে, কিন্তু 4 বছর হয়ে গেল এখানে এখন পর্যন্ত সেটাকে কার্যকরী করতে পারি নাই। এটা যদি স্কিলসের নমুনা হয় তাহলে আমাদের বাংলাদেশের অবস্থাটা কোন দিকে যাবে? এই কারণে আমি বলছি যে আমরা শুধু দাতা গোষ্ঠীর দিকে তাকিয়ে থেকে আমাদের যে কার্যক্রমের জন্য যেটা বলি এটা না বলে আমাদের সরকারের যে সমস্ত দায়িত্ব আছে সেগুলো স্বতঃস্ফূর্তভাবে যাতে আমরা সেই কাজগুলো সরকারের পক্ষ থেকে পাই। এর জন্য আজকেও আমি আমাদের মাননীয় শিক্ষা উপমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের নব যোগদানকৃত এক্সিকিউটিভ চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যেটা আপনার দায়িত্বের মধ্যে এটা রয়েছে। আপনি অবশ্যই তড়িৎ বেগে এই কার্যক্রমগুলো হাতে নেবেন এবং এখানে যদি এই হিউম্যান রিসোর্স ফান্ডটাকে আপনি মোবিলাইজ করতে পারেন তাহলে আমাদের স্কিলস এর জন্য কিন্তু একটা বড় ধরনের সুযোগ সৃষ্টি হবে। এবং সর্বশেষে আমি বলতে চাই এই কার্যক্রমগুলো করার জন্য আমাদের অবশ্যই একটি পলিটিক্যাল কমিটমেন্ট দরকার, যেটা বর্তমান সরকার যেটা চাচ্ছে, এই সরকারের চাহিদার সঙ্গে আমাদের সকল রাজনৈতিক দলের কিন্তু একটা সমন্বিত উদ্যোগ যদি আমরা পাই তাহলে ভবিষ্যতের জন্য একটা সাস্টেইনেবল স্কিল ডেভেলপমেন্টের জন্য, মানব সম্পদ উন্নয়নের জন্য আমরা অবশ্যই মনে করি একটা পলিটিক্যাল কমিটমেন্ট যদি থাকে তাহলে দীর্ঘমেয়াদী আমাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়ন হবে। এবং বিশ্বের অনেক দেশেই কিন্তু সেই ধরনের কর্ম পরিকল্পনা আছে। আপনি অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, ইভেন আমাদের প্রতিবেশী ভারতেও যদি বলেন, সেখানে আপনার স্কিল ডেভেলপমেন্টে কিন্তু আইএসসি গুলাকে নিয়ে সরকারের যে পরিকল্পনা সেটা কিন্তু সাংঘাতিকভাবে কার্যকর একটা পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। তো আমি আশা করব বাংলাদেশেও আমাদের এনএসডিএ এই কার্যক্রমগুলো অবশ্যই করবেন এবং আমরা বর্তমান যোগদানকৃত চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে আমরা আগামী দিনে এটা আরো ফলপ্রসূ একটা অবস্থানে নিয়ে যেতে পারবো। সর্বশেষ আমার কথা হচ্ছে যে আমাদের এমপ্লয়ার্স ফেডারেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান মহোদয় যেটা বলেছেন আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদেরকে মাদ্রাসা শিক্ষা বিভাগের সাথে কারিগরিকে রাখা, এটা ঠিক হবে না। এটাকে আলাদা একটা ডিভিশন করে যদি কার্যক্রম গ্রহণ করা হয় তাহলে আমাদের অবশ্যই বাংলাদেশে স্কিলকে নিয়ে আমরা আরো বেশি কাজ করতে পারবো, ভাবতে পারবো এবং সরকারের যে সদিচ্ছা 40 সালের মধ্যে উন্নত রাষ্ট্র এবং 30 সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন সেগুলো অবশ্যই সুসম্পন্ন হবে। আমি আজকে আবারও ইউসেফকে এই ধরনের একটি আয়োজন করার জন্য আমাদের আইএসসি এবং নাসিবের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে এবং সঞ্চালক মহোদয় খুব সুন্দরভাবে সঞ্চালনা করেছেন তাকেও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। আপনার কাছে আমরা একটু ভিন্ন আঙ্গিকে জিনিসগুলা শুনতে চাই। সেটি হচ্ছে যে এই যে কোভিড এর কারণে কোভিডের ইম্প্যাক্টে আমাদের কিছু কিছু প্রায়োরিটি হয়তো একটু ভিন্নভাবে সেট করা উচিত, বিশেষ করে এসডিজি 4, 5, 8 এবং 10 এই টার্গেট গুলাকে আমরা কি নতুন করে সাজাতে সুযোগ পাবো কিনা। যেমন আমাদের একটা টার্গেট হচ্ছে ইনক্রিজ টিবেট এনরোলমেন্ট অ্যাবাভ 20% and female labor force participation rate to 50%, GDP growth 10%, reduce unemployment rate below 3% এবং আমাদের নট ইন এমপ্লয়মেন্ট এডুকেশন এন্ড ট্রেনিং এর এই যেটা এখন 27% সেটাকে 10% এ নামিয়ে আনা। এগুলা কি আমাদের এখন রিপ্রায়োরিটাইজ করা উচিত কিনা এই বিষয়ে আপনার কথা শুনতে চাই। ন্যাশনাল প্রোগ্রাম অফিসার স্কিলস 21 আইএলও তানজিলুল প্লাসনুমা। ধন্যবাদ মুনির ভাই আপনার প্রশ্নের জন্য। আমি সবার প্রথমে ইউসেফ বাংলাদেশকে ধন্যবাদ জানাতে চাই আমাদের আইএলওকে আমন্ত্রণ জানানোর জন্য আজকের এই বেশ সময়োপযোগী একটি আলোচনায়। এবং ইতিমধ্যেই আমরা এবং আমি সবার প্রথমে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের শিক্ষা উপমন্ত্রী এবং ইউসেফ বাংলাদেশের চেয়ারপারসন এবং সম্মানিত প্যানেলিস্ট বৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আলোচনা শুরু করছি। প্রথমে যেটা বলতে চাই যে আমরা আশাবাদী থাকতে চাই যে আমাদের এসডিজি যে টার্গেট গুলো আছে আমরা সেগুলো অ্যাচিভ করতে পারবো। আমাদের হাতে এখনো সময় আছে, আমাদের দরকার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সেইভাবে করে সামনে এগিয়ে যাওয়া। আমরা যদি একটু দেখি যে আমাদের যেই টার্গেট গুলোর কথা বলা হয়েছে সেই যেগুলো এখানে উঠে এসেছে যে আমাদের এনরোলমেন্ট, ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন, এই সকল বিষয়গুলো প্লাস আমাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটিস বাড়ানো, এই বিষয়গুলো আসলে সম্ভব, আমাদের টার্গেট অনুযায়ী অ্যাচিভ করা সম্ভব।
এক্ষেত্রে বলবো যে আমরা যদি একটু ফোকাস করি যে আইএলও থেকে আমরা বেশ কিছু পদক্ষেপ অলরেডি নিয়েছি, যেখানে আমরা সরকারের সাথে কাজ করছি, সরকারকে সহায়তা প্রদান করছি। সেরকম বেশ কিছু আমাদের অলরেডি স্কিলস 21 প্রজেক্ট নামে যে প্রজেক্ট আমরা করছি, সেখানে আমরা কিছু মডেল টিবেট ইনস্টিটিউট তৈরি করছি। আমাদের অলরেডি আমরা একটি কোভিড, জাহাঙ্গীর স্যার বলেছেন যে আমরা একটি কোভিড রেসপন্স প্ল্যান তৈরিতে সহায়তা করেছি, এবং আমরা একটি রেজাল্ট ফ্রেমওয়ার্ক তৈরি করছি, একটি কোঅর্ডিনেটেড টিবেট অ্যাপ্রোচ তৈরি করার জন্য। এই সবগুলো বিষয়েই কিন্তু আমাদের এসডিজি গোলকে টার্গেট করে আমরা সামনে এগিয়েছি। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এসডিজি এই গোলগুলো যদি অ্যাচিভ করতে হয়, আমাদেরকে আসলে একটু ডিফারেন্টলি চিন্তা করতে হবে ট্রেডিশনাল অ্যাপ্রোচ থেকে বাইরে গিয়ে। সেটা কিরকম যদি একটু আলোচনা করি, আমরা দেখছি যে অলরেডি গভর্নমেন্ট থেকে, সরকার থেকে অনেক অনেক ভালো ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের বিশাল একটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে টিএসসি গুলো, নতুন টিএসসি স্থাপনের, পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের। আমরা যদি এখানে চিন্তা করি যে এই যে নতুন স্থাপনাগুলো হচ্ছে, সেটা কিন্তু এনরোলমেন্টকে অনেক পরিমাণে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কিন্তু এক্ষেত্রে আমাদেরকে আসলে একটু দেখতে হবে যে আমরা কি ট্রেডিশনাল অ্যাপ্রোচ থেকে বের হয়ে নতুন করে চিন্তা করতে পারছি কিনা। অলরেডি আমরা স্কিলস 21 প্রজেক্ট থেকে 7টা মডেল টিবেট ইনস্টিটিউট এবং 2টো শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে তৈরি করার প্রকল্প গ্রহণ করেছি। এবং আমাদের খুব বড় একটা আশা যে এই যে আমরা শিক্ষাগুলো আমরা নিচ্ছি এই প্রজেক্ট থেকে মডেল টিবেট ইনস্টিটিউট করার ক্ষেত্রে, এগুলো আসলে আমরা সরকারের এই নতুন স্থাপনাগুলোতে এগুলো কাজে আসবে এবং সেখানে আসলে আমরা স্কেল আপ করতে পারবো সরকারের এই প্রজেক্টগুলোর মাধ্যমে। তো সেখানে যদি আমি বলি যে আমাদের যে বিষয়গুলো তো গুরুত্ব দেওয়া খুবই দরকার, তার মধ্যে একটা হচ্ছে যে এনটিভিকিউএফ কোর্সের মেইন স্ট্রিমিং করা। আমরা দেখছি যে এনটিভিকিউএফ খুব সময় উপযোগী, খুবই শর্ট একটা কোর্স, যেটা কিনা ট্রেডিশনাল কোর্সের পাশাপাশি চলছে এখন। কিন্তু সেটা খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে সেটা শুধুমাত্র প্রজেক্ট সহায়তায় চলছে, কিন্তু এখন পর্যন্ত এটাকে আমরা মেইন স্ট্রিম করতে পারিনি। আমাদের সরকারি ভাবে সেটাকে মেইন স্ট্রিম করার জন্য উদ্যোগ আমরা এখনো খুব একটা নিতে পারিনি। এইটা যদি আমরা নিতে পারি, সেক্ষেত্রে আমাদের আসলে বিটিভির একটা স্টাডির মাধ্যমে দেখা যায় যে এনটিভিকিউএফ কোর্স সম্পন্নকারীরা মোটামুটি 90% ক্ষেত্রে তারা এমপ্লয়মেন্টের সুযোগ পেয়ে যাচ্ছেন। সুতরাং এটাকে অনেক বড় অপরচুনিটি, এটাকে আসলে স্কেল আপ করা আমাদের দরকার। এবং আমরা যদি যখনই এই রিলেশনশিপটা বিল্ড হবে যে আমার স্টুডেন্টসকে, যারা আমার পটেনশিয়াল স্টুডেন্টস, তাদেরকে যদি আমরা এটার সাথে লিঙ্ক করতে পারি, যে তাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটিসটা দেখাতে পারি, তাহলে আসলে টিবেটে তাদের আগ্রহটা অনেক বাড়বে এবং এনরোলমেন্ট আমরা আসলে অনেক বাড়াতে পারবো। আজকে আমাদের একজন প্যানেলিস্ট বলেছেন যে আমাদের মাননীয় উপমন্ত্রী মহোদয় বলেছেন যে আসলে আমরা টিবেটকে অনেক নিচু চোখে দেখছি, অনেক সময় আমরা অ্যাট্রাক্ট করতে পারছি না। এর পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আমরা আসলে যেভাবে করে টিবেটকে উপস্থাপন করা দরকার, সেই উপস্থাপনাটার জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি। যে অ্যাডভোকেসিটা করা দরকার, সেই অ্যাডভোকেসি গুলোর ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে আছি। আমাদের হাতে এখনো 10 বছর সময় আছে এবং আমরা যদি চাই একটি সুষ্ঠু পরিকল্পনা করতে পারি এবং আমরা যদি এই যে বিশেষভাবে যেই কাজগুলো করা হচ্ছে সেগুলোকে যদি আমরা প্রাধান্য দিতে পারি, তাহলে আসলেই সম্ভব। তারপরে আসি যে আমাদের ফিমেল এনরোলমেন্ট রেটের ক্ষেত্রে বা ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন আমরা কিভাবে বানাতে পারবো। আমাদের দরকার একটি ফিমেল ফ্রেন্ডলি প্ল্যান, যেখানে আমাদের ইনসেন্টিভ থেকে শুরু করে ফিমেলদের জন্য একটি ওয়ার্ক ফোর্স কিরকম হবে, তাদেরকে আমরা কিভাবে বেটার রিক্রুটমেন্ট পলিসির ভিতরে আনতে পারি, এই সব জায়গাগুলোতে আসলে আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা শুধুমাত্র ফিমেল এনরোলমেন্ট রেট বাড়াবো বললেই হবে না, সেখানে তাদের উপযোগী যে নীতিমালাগুলো গ্রহণ করা দরকার, তাদের উপযোগী যে কাজগুলো করা দরকার, সেই জায়গাতে আসলে আমাদের একটু মনোযোগী হতে হবে। এরপরে যদি আসি যে আমাদের অনলাইন কোর্সেস গুলো, আমাদের কোভিড-19 আমাদেরকে আসলে অনেক বড় একটা জিনিস দেখিয়ে দিয়েছে যে আসলে আমরা পারি। আমরা যেই জায়গাতে অনেক দিন কোনো কাজ করিনি, আমরা পিছিয়ে ছিলাম, সেখানে আসলে একটা বছরের মধ্যে আমরা অনেকটা দূর এগিয়ে গিয়েছি। আমাদের কিন্তু সূচনাটা হয়ে গেছে যে আমরা কিভাবে অনলাইন কোর্সেস ইন্ট্রোডিউস করতে পারি, কিভাবে সেখানে আমরা ছাত্রছাত্রী ভর্তি করতে পারি, কিভাবে সেটা আমরা চালাতে পারি। এটাকে আসলে আমাদের এখন মেইন স্ট্রিম করতে হবে, এটার জন্য আরো পলিসি নির্ধারণ করতে হবে এবং এটাকে এমন একটা জায়গায় নিয়ে আসতে হবে যেন আমাদের ব্লেন্ডেড একটা লার্নিং অ্যাপ্রোচ আমরা চলে আসতে পারি এবং যেখানে আমরা আরো বেশি শিক্ষার্থীদেরকে সুযোগ দিতে পারবো টিবেটের আওতায় আসার জন্য। তারপরে যদি আমরা বলি যে আমাদের যে বিষয়টিতে গুরুত্ব দেওয়া প্রয়োজন, এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট। আমরা স্কিলস 21 প্রজেক্ট থেকে আমরা যে 7টা মডেল টিবেট ইনস্টিটিউট করছি, আমরা সেখানে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্টের জন্য বিশেষ কিছু কোর্স চালু করেছি। কিন্তু আমরা আশা করছি যে এগুলো শুধুমাত্র প্রজেক্টের ভিতরেই সীমাবদ্ধ থাকবে তা না, এই জিনিসগুলোকে আমরা আরো সামনে এগিয়ে নিতে পারবো এবং স্কেল আপ একটা অনেক বড় বিষয়। প্রজেক্ট অনেক আসছে, গত এক দশকে আমরা 2 বিলিয়নের বেশি ইনভেস্টমেন্ট হয়েছে শুধুমাত্র টিবেট সেক্টরে। আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনার্সরা এই অর্থায়ন গুলো এনেছেন, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা আসলে সুষ্ঠুভাবে সেটাকে
একটা স্কেল আপের জায়গাটা নিয়ে যেতে পারছি না, যেটাকে আমরা দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই। সুতরাং সেই জায়গাটাতে যদি আমরা মনোযোগী হতে পারি, আমাদের আসলে অনেক বেশি ফলাফল আমরা এখান থেকে আরো পেতে পারি বলে আমাদের ধারণা। তারপরে যদি বলি যে জিডিপি গ্রোথের কথা যেটা বলা হচ্ছে, সবগুলো বিষয়ই আসলে জিডিপি গ্রোথের সাথে সম্পর্কযুক্ত। সুতরাং এই জায়গাগুলোতে যদি আমরা কাজ করতে পারি, তাহলে জিডিপি গ্রোথ যেই রকম আমরা আশা করছি সেই জায়গাটাতে আমরা যেতে পারবো বলে মনে করি। সর্বশেষ আমি যে জিনিসটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যে আমাদের একটা কোঅর্ডিনেটেড একটা অ্যাপ্রোচের ভিতর দিয়ে যেতে হবে। সরকারের অনেক ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে, একই সাথে ডোনার ডেভেলপমেন্ট পার্টনার্সরা অনেক ধরনের ডোনার ফান্ডেড প্রজেক্ট আনছে। এই সবগুলো এই মুহূর্তে আসলে খুব ছাড়া ছাড়া ভাবে আগাচ্ছে। একটির সাথে মানে একসাথে জিনিসগুলোকে আনা, একটা সমন্বিত জায়গায় এনে টিবেটের একটা গোল চিন্তা করে সামনে আগানো, সেই বিষয়টা খুব জরুরি। এবং যেটা আমরা বললাম যে আমরা আইএলও স্কিলস 21 প্রজেক্ট থেকে আমরা একটা সেক্টর ওয়াইড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক তৈরি করেছি গভর্নমেন্টকে সহায়তা করার জন্য। বেসিক্যালি এটা টিএমইডি তৈরি করা, আমরা তাদেরকে সহায়তা করছি তৈরি করতে। সেখানে আমরা এই প্রত্যেকটা বিষয়, মূলত আমাদের এসডিজি গোলগুলোকে ফোকাস করে আমরা প্রত্যেকটা বিষয় কিভাবে কোঅর্ডিনেট করা যায় সেই জিনিসটাকে একসাথে এনেছি। সুতরাং আমাদের যেটা এখন দরকার সেটা হচ্ছে একটা সমন্বিত ভাবে সামনে এগিয়ে যাওয়া, একটা বেটার এবং একটা টার্গেটেড একটা ইনভেস্টমেন্টের জন্য সময়গুলোকে বরাদ্দ করা, এবং সেভাবে করে আসলে আমাদের পরিকল্পনাগুলোকে ঠিক করে একই একটা সুনির্দিষ্ট পথে সামনে এগিয়ে যাওয়া। অনেকগুলো বিষয় উঠে এসেছে, আমরা সেজন্য এবার এক্সপার্ট ওপিনিয়নে যেতে চাই। আমি আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোখলেসুর রহমান, সিনিয়র অপারেশন অফিসার, এডুকেশন গ্লোবাল প্র্যাকটিস, সাউথ এশিয়া ওয়ার্ল্ড ব্যাংক, তার বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয় এখন নেই, বাট আই থিঙ্ক হি হ্যাজ প্লেসড দ্য ডিসকাশন। এবং আজকে বিশেষ করে ইউসেফের প্রতিষ্ঠাতা জন্মবার্ষিকী উপলক্ষে ইউসেফ এই প্রোগ্রামটি অনুষ্ঠিত করার জন্য স্পেশাল ধন্যবাদ। আমি যখন বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে বলছি, আই মাস্ট সে দ্যাট বিশ্ব ব্যাংক বাংলাদেশে বর্তমানে প্রাইমারি থেকে সেকেন্ডারি ইত্যাদি মিলে 4টি প্রজেক্ট অনগোয়িং, অ্যারাউন্ড মোর দ্যান $1 billion অনগোয়িং। এবং আমরা আরো 2টি প্রকল্প বানাচ্ছি, একটি স্কিলসের জন্য যেটা টিবেট অ্যান্ড ইনফর্মাল সেক্টর এভরিথিং উইল বি কভার্ড সেটা, এবং আরেকটি হায়ার এডুকেশনের জন্য যেটি অ্যারাউন্ড অ্যাগেইন $500 million ফ্রম দি ওয়ার্ল্ড ব্যাংক ইজ কামিং। আমি বিশ্বাস করি যে বাই ডিসেম্বর আমরা এই 2টো প্রজেক্টের একটা ব্যবস্থা করতে পারবো। আমি এখন কোভিড সংক্রান্ত বিষয়ে একটি কথা বলতেই হয়। আমরা সবাই জানি যখন কোভিড এর লকডাউন শুরু হলো, তখন প্রকৃতপক্ষে অল একাডেমিক অ্যাক্টিভিটিস, ট্রেনিং অ্যাক্টিভিটিস কমপ্লিটলি বন্ধ হয়ে গিয়েছিল। ইভেন আমরা কোনো কোনো প্রতিষ্ঠানকে দেখেছি পাবলিক নোটিশ দিতে নিউজ পেপারে যে অনলাইনে ক্লাস নেওয়া যাবে না, অনলাইনে কিছু করা যাবে না। আমি এই সরকারের মন্ত্রী মহোদয় এবং লিডারশিপকে অনেক ধন্যবাদ জানাই। আমরা যখন ব্যাকগ্রাউন্ডে কথা বলেছি যে দি ওয়ার্ল্ড ইজ মুভিং ফরওয়ার্ড টেকনোলজি বেসড এডুকেশন, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বঞ্চিত করতে পারি না। এটা জাস্ট ইউ টার্ন নিয়েছে, যেটা এখন প্রাইমারি থেকে টার্সিয়ারি এভরিহোয়ার টেকনোলজি বেসড এডুকেশন শুরু হয়েছে। এবং যেখানে টিবেট আজকে আমরা আলোচনা করছি, টিবেটের ক্ষেত্রে আমরা দেখতে পাই এখনো আমার মনে হয় ডাইরেক্টর ডিটিই ক্লিয়ারলি বলেছেন যে এখানে প্রচুর গরিব ছেলে মেয়ে আছে। দিজ আর দি অ্যাকচুয়ালি লোয়ার মিডল ক্লাস, এবং আমরা যেটা অনেক লো কুইন্টাল থেকে তারা উঠে এসেছে। অনেকে ডিভাইস নাই, তাদের যে ব্রডব্যান্ড অ্যাক্সেস করবে, ফেসবুক ইত্যাদি আছে, তারা কিন্তু অ্যাক্সেস নাই। আমরা স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দেখতে যে 20%-এর উপরে ছেলেমেয়েরা সেখানে এনরোলমেন্ট নাই। আমরা চেষ্টা করছি যে কোভিড মে গো, বাট এইরকম দুর্যোগ এই দেশে আরো আসবে। রিজিলিয়েন্স ক্যাপাসিটি কিভাবে বাড়ানো যাবে সেটার একটা ব্যবস্থা নিতে হবে, এবং সেটার জন্য বাংলাদেশ প্রকৃতপক্ষে আপনার বিশেষ করে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি বলতে পলিটেকনিক পর্যন্ত আসে একটি বিশেষ ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশের জন্য আছে, বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক BDRAN, যেটি এই ক্রান্তি লগ্নে সকল বিশ্ববিদ্যালয়কে কভার করছে এবং টিবেট সেক্টরকে কভার করার জন্য
পরিকল্পনা নেওয়া হয়েছে, যেটি আমি যে প্রকল্পটি বলেছি স্কিলসের আছে, দ্যাট উইল কভার। আমরা যদি দেখতে পাই যে আমরা কথা আসছিল যে পাবলিক প্রাইভেট সেক্টরকে কিভাবে উন্নত করা যেতে পারে এবং কোলাবোরেশন বাড়ানো যেতে পারে টেকনিক্যাল সেক্টরে। বিশ্ব ব্যাংক গত 10 বছরে প্রথমবারের মতো প্রাইভেট পলিটেকনিকে এবং প্রাইভেট প্রশিক্ষণ কেন্দ্রকে ফাইন্যান্স করেছে, গ্রান্টস দিয়েছে টু দি গভর্নমেন্ট। শুধু তাই নয়, সকল যে কোনো মেয়েদের অংশগ্রহণ খুবই কম। মেয়েদেরকে আনার জন্য বিশ্ব ব্যাংক সরকারের সাথে আলোচনা করে আমরা একটা স্টাইপেন্ড চালু করি, যে মেয়েটি টেকনিক্যাল স্কুলে আসলে সে গরিব ধনী এটা কোনো বিষয় নাই, শি উইল গেট এ স্টাইপেন্ড। এবং সেটি প্রচুর সুযোগ সৃষ্টি করেছে এবং এনরোলমেন্ট বাড়িয়েছে। এবং এনরোলমেন্ট যেখানে 5% ছিল যখন 2009-এর দিকে, নাও ইট ইজ অ্যারাউন্ড 17%। এবং এই স্টাইপেন্ড এই ফল দেখে সরকার সেটিকে রাজস্ব খাতে নিয়ে গিয়েছে, এটা সাস্টেইন হয়ে গিয়েছে। এখানে টিচারের বিশাল সংকট আছে, টিচারের প্রশিক্ষণের সমস্যা আছে, এবং সেটাও কিছুটা হয়েছে, বাট ইট ইজ নট এডিকুয়েটলি ডান। কম্পিটেন্সি বেসড ট্রেনিং কথা আমরা বলছি, এনটিবিকিউএফ, আমাদের টিচারেরা এনটিবিকিউএফ কোয়ালিফাইড নয়। হাউ ক্যান উই মেক দেম এনটিবিকিউএফ কোয়ালিফাইড? বেশিরভাগ ট্রেনিং এ হচ্ছে ট্রেডিশনাল। সেখানে আমরা চেষ্টা করছি, বিশ্ব ব্যাংকের নতুন যে প্রজেক্ট আসছে সেখানে আমরা এনটিবিকিউএফ এর বাহিরে আমরা ট্রেনিং না দিতে চেষ্টা করব। এবং গভর্নমেন্টের সাথে আমার আলোচনা হয়েছে, ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে, টিচার্স ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে, এডিকুয়েট ইকুইপমেন্টের সমস্যা আছে। একটি কথা এসেছে, বলেছেন নিউজিল্যান্ড এবং কোরিয়া থেকে ইনস্টিটিউট গুলো ইন্ডাস্ট্রি থেকে ইকুইপমেন্ট পায়। বাংলাদেশের একটা স্ট্রং পার্টনারশিপ আছে উইথ চায়না, ডাইরেক্টর ডিটি সেটা বলেন নাই। এবং সেখানে আমরা দেখতে পাই যে আপনার ইন্ডাস্ট্রি ডাইরেক্টলি তাদের ম্যানুফ্যাকচারিং করে ইনস্টিটিউটে, যার ফলে রিয়েল লাইফ প্রোডাকশন কিভাবে হয় তারা জানে। এবং তাদের যে সেটা সম্ভব, এবং সেটা সম্ভব করেছে। বাংলাদেশে প্রায় 2000-এর বেশি ছাত্রছাত্রী এখন চায়নাতে পড়ালেখা করছে। সিঙ্গাপুর অলসো গিভেন লট অফ ট্রেনিং টু দ্য টিচার্স, এবং এটা আরো বেগবান করতে হবে। একটি কথা এসেছে, একটি আধুনিক একটা মডার্ন টেকনিক্যাল ইনস্টিটিউশনের জন্য সরকার, আমরা নতুন প্রজেক্টের মাধ্যমে সরকার প্রস্তাব করেছে একটি নতুন ইনস্টিটিউট করার জন্য। উই আর গোয়িং টু হেল্প ওভার ইট। আমরা যত এখানে এই কোভিড আরেকটি জিনিস খুব ক্লিয়ারলি আমাদেরকে দেখিয়েছে, নার্সিং হেলথ সেক্টরে দেখেন টেকনিশিয়ান নাই, যার ফলে প্রপার ডায়াগনোসিস হয় না, নার্সেস নাই, এবং গ্লোবাল র্যাঙ্কিং ইভেন আমাদের দেশের যে রেশিও সে অনুযায়ী অনেক কম। আমরা নতুন প্রকল্পের মাধ্যমে সেই অংশটিকেও গ্রহণ করব, এবং এটা প্রায় মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি অফ এক্সপেট্রিয়েট এবং মিনিস্ট্রি অফ হেলথ, মিনিস্ট্রি অফ এডুকেশন ইজ লিডিং, ইজ কামিং আপ। এবং বিএফ এখানে আছেন, তাদের সাথে আমাদের আলোচনা হচ্ছে। উই আর জয়েন্টলি ওয়ার্কিং উইথ দেম, এবং অল ইন্ডাস্ট্রিজ পার্টনার্স উইল বি দেয়ার। নাসিবের ভাই অনেক কথা বলেছেন, they are also playing a major role in formal economy, which actually getting 87% of that. এবং সেখানে কোনো পলিসি নাই, যেটা বলেছেন আই মাস্ট এগ্রি উইথ দ্যাট, কিন্তু সেখানে কি করতে হবে সেটা দেখতে হবে আমাদেরকে, এবং পলিসি করলেই হবে না, এবং অ্যাটলিস্ট ইমপ্লিমেন্টের একটা চিন্তা রাখতে হবে। দে আর ডুইং ভেরি ভেরি গুড জব, বাট 87% এমপ্লয়মেন্ট ইজ ইনফর্মাল সেক্টর। আরেকটি কথা উঠে এসেছে, যেখানে স্কিলস 21 থেকে আমরা শুনতে পেলাম coordination. NSDA chairman is there. We expect good coordination will be there. Resource duplication যদি আমরা বন্ধ করতে পারি, that will help the country. আরেকটি বিষয় এসেছে যে আমাদের কোভিড এর প্র্যাকটিসে প্র্যাকটিক্যাল ট্রেনিং এর সমস্যা হচ্ছে। If you look into other countries, তারা কিন্তু প্র্যাকটিক্যাল ট্রেনিং এর মেজর পার্টটা 3D সিমুলেশনের মাধ্যমে করছে, যার ফলে র মেটেরিয়ালস ওয়েস্টেজ হয় না, এবং যখন তারা ফেস টু ফেস আসে, that the simulation 100% পায়, then they are coming here, it takes very very less time. আমরা কিভাবে টেকনোলজি ইউজ করে প্র্যাকটিক্যাল গুলো সিমুলেশনে নিতে পারি সেই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। আর কি কথা আসেনি, সেটা হলো সফট স্কিল। এই যে কেয়ার গিভার আমরা কথা বলছি, এটা একটি মাত্র ট্রেড, এটা অনেকগুলো পার্ট আছে। সফট স্কিলস ইজ মিসিং। আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল, আমাদের যেহেতু ম্যান পাওয়ার এক্সপোর্টিং কান্ট্রি, জাপানিজ
next 5 years they are going to take more than 1 million labor force from Bangladesh. যদি আমরা সেই ক্যাপাসিটি সৃষ্টি করতে না পারি তারা নেবে না, ল্যাঙ্গুয়েজ ইজ এরিয়া। ইভেন আমাদের ইঞ্জিনিয়ার যারা আমাদের কম্পিউটার ইঞ্জিনিয়ার তাদের জন্য আরেকটা প্রোগ্রাম আছে, মনির ভাই ভালো করে জানেন, কিন্তু আমাদের ছেলেমেয়েরা সেভাবে কম্পিটেন্সি পরীক্ষা পাস করে না। হাউ উই ক্যান চেঞ্জ আওয়ার কারিকুলাম, যে আইসিটি বেসড কারিকুলাম, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কারিকুলাম, সো দ্যাট নলেজ বেসড human resources can be created. আরেকটি বিষয় আমি খুব clearly বলবো, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ it's very important. Only government can't do it. If we look into the enrollment, সেখানে প্রাইভেট সেক্টরে enrollment much higher. কিন্তু প্রাইভেট সেক্টরের টিচার গুলো টেকনিক্যাল সেক্টরে, যেমন আপনার সেকেন্ডারিতে বেসরকারি শিক্ষকদের এমপিও আছে, পলিটেকনিকের বেসরকারিদের কারণ কোনো এমপিও নাই। আমার সাথে সরকারের আলোচনা হয়েছে এবং আলোচনা হয়েছে যে সেটাকে ইনক্লুড করা হবে। আই মাস্ট এমফেসাইজ, এটা হওয়া অত্যন্ত জরুরি। তাহলে শিক্ষকরা যে প্রফেশন ছেড়ে দিচ্ছে, ট্রেন শিক্ষকরা চলে যাচ্ছে, দ্যাট উইল ক্রিয়েট এ হিউজ প্রবলেম। গরিব ছাত্রছাত্রীদেরকে ডিভাইসের ব্যবস্থা আমরা করেছি নতুন প্রজেক্টে, এবং একটা অন্যান্য প্রজেক্টও সে ধরনের একটি ব্যবস্থা নেবেন। এই যে কোভিড যে শিক্ষা দিয়েছে টেকনোলজি বেসড ট্রেনিং, আমি চেষ্টা করেছিলাম 2013-তে একটি অনলাইন কোর্স চালু করতে, আমি পারি নাই। এই কোভিড হ্যাজ মেড ইট হ্যাপেন। আমরা দেখতে চাই ব্লেন্ডেড লার্নিং শুড কন্টিনিউ ইন দিস কান্ট্রি for every subject, is technical, formal, non-formal, skill, secondary, primary, has to be. Blended learning is the future. এবং সেটাকে আমরা কিভাবে করব সে বিষয়টি দেখতে হবে। এবং ডিজিটাল, আমরা এখন অনলাইন ক্লাস হচ্ছে উইদাউট প্রপার ডিজিটাল ট্রেনিং অফ দ্য টিচার্স। হিউজ ট্রেনিং উইল বি নেসেসারি, এবং ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টের যে ক্যাপাসিটি দরকার সেটাও আমাদের দেশে অত্যন্ত কম, এবং সেটাকে আমাদেরকে বাড়াতে হবে। এবং আমি বিশ্বাস করি জয়েন্টলি যদি আমরা কাজ করি, বিভিন্ন প্রজেক্ট গুলো আছে, আমরা যদি সব প্রজেক্ট এবং রিসোর্স তো বাংলাদেশের নামে আসে, রিসোর্স কোনো ইন্ডিভিজুয়াল প্রজেক্টের নামে আসে না। If government take the role, public, private, and how to ensure the efficient use of resources, এটা সম্ভব। এবং একটি টাইম বেসড ফেজ ওয়াইজ যেতে হবে, তাহলে এই দেশে প্রশিক্ষিত জনবল বৃদ্ধি পাবে এবং ভালো ইন্ডাস্ট্রি এ দেশে আসবে। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মোখলেস ভাই, আপনি চমৎকার করে বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছেন। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমরা প্রায় 2.5 ঘন্টা ইতিমধ্যে আলাপ করেছি। আমাদের কয়েকজন প্রশ্নকর্তা আছেন, তাদেরকে আমি বলবো আমরা সবার প্রশ্নগুলো আগে একবার শুনে নিই, তারপর আমরা রেসপেক্টিভ প্যানেলিস্টদের কাছে জবাবগুলো চাইবো। আমি শুধু আমাদের যারা নিয়ন্ত্রণ করছেন তাদের কাছে জানতে চাচ্ছি আমাদের হাতে কত মিনিট সময় আছে, এটা যদি একটু আমাকে জানানো হয় তাহলে আমরা সেভাবে শেষ করব। শুরুতে আমি প্রশ্ন করার জন্য অনুরোধ করব জারা খায়ের, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, ডেভেলপমেন্ট কোঅপারেশন, অস্ট্রেলিয়ান হাই কমিশন। আপনি যদি আপনার প্রশ্নটি করেন। Assalamu alaikum. Greetings to all respected speaker and participants. আমার আসলে as such কোনো স্পেসিফিক কোয়েশ্চেন নাই, আমি কিছু জেনারিক কমেন্ট করতে চাচ্ছি। সেটা হলো যে প্রথমে আমি ইউসেফকে কংগ্রাচুলেট করতে চাই টু বি অন দ্য ফোর ফ্রন্ট, এবং তাদের অসম্ভব ক্রেডিবল অর্গানাইজেশন অ্যান্ড ট্রেমেন্ডাস মার্কেট রেপুটেশন অ্যাজ ওয়েল। অ্যান্ড আমাদের এই কোভিড ক্রাইসিসের মাঝে আমরা দেখেছি যে ইউসেফ হ্যাজ ওয়ার্কড ভেরি হার্ড ট্রেমেন্ডাসলি সো দ্যাট দেয়ার স্টুডেন্টস ক্যান কন্টিনিউ টু লার্ন। আপনারা জানবেন যে অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড is one of the core supporters of USEP, and the good news is that skills development will continue to be a part of the our programming as well. And it has been reflected in the Australian COVID development response plan as well, এবং currently আমাদের খুব important একটা programming component হিসাবে আমরা এটাকে দেখছি to mitigate the negative effects of COVID in Bangladesh, একসাথে কাজ করার জন্য।
ডিফ্যাটে আমরা একটা মাল্টি-প্রংড অ্যাপ্রোচ নিয়ে থাকি। আমরা ইউথের সাথে কাজ করছি, আমরা ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং এর জায়গাতেও কাজ করছি এবং আমাদের গভর্নমেন্ট কাউন্টারপার্টস এবং অন্যান্য অর্গানাইজেশনসদের সাথে আমরা সিস্টেমস এবং পলিসি জায়গাতেও কাজ করছি, স্পেশালি স্কিলস ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের সাথে এবং এডুকেশন লোকাল কনসালটেটিভ গ্রুপ ELCGর সাথে ডিরেক্টলি আমরা এনগেজ করছি টু সাপোর্ট দ্য ব্রডার পিকচার ইন দ্য কান্ট্রি আর কি। তো আমার দুইটা পয়েন্ট, সেটা হলো নাম্বার 1 যে ফোকাস অন ইনক্লুসিভিটি। আমরা জানি যে ইউসেপ এবং সিমিলার অর্গানাইজেশনস এবং বিভিন্ন কি অ্যাক্টরস স্টেক হোল্ডার্স আমাদের ফোকাস আছে অলরেডি, বাট উই আর কলিং ফর ইভেন গ্রেটার ফোকাস অন ইনক্লুসিভিটি ডিউরিং দিস ক্রাইসিস টাইম, especially in terms of gender mainstreaming, children with disability especially এবং ethnic community memberদের কে ফোকাসে রেখে এটা সব স্টেকহোল্ডার্সদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে। এবং সেকেন্ড যে পয়েন্টটা সেটা হলো যে জাস্ট লাইক মাই কলিগস হ্যাভ অলসো মেনশনড প্রিভিয়াসলি, উই আর কলিং ফর স্ট্রেনথেনড সেক্টোরাল কোঅর্ডিনেশন অ্যাজ ওয়েল। আমার আগে আমার কলিগসরা এবং বিভিন্ন পার্টিসিপেন্টরা এটা অনেকটা ব্যাখ্যা করেছে এবং ডিটেলসে বলেছে, সুতরাং আমি আর ডিটেলসে যাচ্ছি না। তো আমার এই পয়েন্টসগুলো বলে আমি এখানেই শেষ করতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ যারা আপনাকে, আপনি দুটো পয়েন্ট বলেছেন। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নকর্তার কাছে যেতে চাই। মোহাম্মদ SM শাহজাহান, ডেপুটি ডিরেক্টর, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। আমি অনুরোধ করবো সংক্ষেপে যদি আপনার মন্তব্য এবং প্রশ্নটি করেন। আমরা একদম শেষ পর্যায়ে প্রায় 3 ঘন্টা 2.5 ঘন্টা। SM শাহজাহান। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমি এই আপনাদেরকে এই একটা সুন্দর প্রোগ্রামের জন্য ইউসেফকে এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ছিলেন এবং তো আমি সরাসরি প্রশ্ন দিতে চাই, যেটা হলো যে এই কোভিড এর কারণের জন্য যে চ্যালেঞ্জগুলো আমাদের কাছে আসছে, আমাদের কোনো অপরচুনিটিও তৈরি হয়েছে। তার ভিতরে যেমন আমরা ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট মোতাবেক নতুন নতুন অনেকগুলো অকুপেশন আমরা স্ট্যান্ডার্ড ডেভেলপ করেছি NTPQF এর আওতায়। আপনারা জানেন যে কারিগরি শিক্ষা বোর্ডের জন্য রেসপন্সিবল। তো এই অকুপেশন গুলো আমি মাননীয় যে ডিজি মহোদয় আমাদের যুব উন্নয়নের, তাকে বলতে চাই যে তার যে সেন্টার গুলো আছে সেখানে আমাদের কেয়ার গিভারের যে স্ট্যান্ডার্ড ডেভেলপ করেছি, আইটি সাপোর্টের প্রায় আইটি সেক্টরের 27 অকুপেশন স্ট্যান্ডার্ড করেছি, এগুলো যদি ওখানে বিটিভির সাথে পরিচালনা করেন, এটা একদম ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট মোতাবেক এখন তৈরি করা, তাইলে হয়তো আমাদের কাজে লাগতে পারে। আমি স্যারের কাছে বিনীতভাবে জানতে চাই যে আপনার এই প্ল্যানটা আছে কিনা, এবং আপনি যদি এটা করেন আমার মনে হয় ইউথরাও এখানে উপকৃত হতে পারে, যেহেতু আমাদের লেটেস্ট ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট স্ট্যান্ডার্ডগুলো তৈরি করা আছে। অ্যাজ ওয়েল এজ ইউসেফ এর আমাদের যেহেতু এখানে উপস্থিত আছেন, ইউসেফ নতুন নতুন অকুপেশন গুলো তারা ইন্ট্রোডিউস করে, পুরনো অকুপেশন গুলো বাদ দিয়ে নতুন অকুপেশন যেগুলো তৈরি হয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের, সেগুলো তিনি পরিচালনা করার জন্য তাদের এই সেন্টার গুলোর জন্য উদ্যোগী হবেন কিনা, এটি আমার জানার বিষয় ছিল। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা যাব আমাদের আখতারুজ্জামান কবির স্যার, মনে হয় ওনার একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, উনি চলে গেছেন, কিন্তু আমরা হাসিনা আপার বক্তব্যের সময় আপনার এই প্রশ্নের উত্তর আশা করি উনি দিবেন। আমরা আইয়ুব আলী সরকার, ম্যানেজার টিবেট IEYE প্রোগ্রাম সেভ দ্য চিলড্রেন। সংক্ষেপে যদি আইয়ুব সাহেব আপনি আপনার বক্তব্য দিবেন, আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার আইয়ুব, কাজ করছি সেভ দ্য চিলড্রেনে। ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য। আর আমি এখানে ইউসেফের মাননীয় চেয়ারপারসন এবং এক্সিকিউটিভ ডিরেক্টর রয়েছেন। আমি 5 বছর ইউসেফেও কাজ করেছি, আমার সুযোগ হয়েছে ইউসেফের সাথে কাজ করার, সেই জন্য তাদের কাছে কৃতজ্ঞতা। আমি এই টিবেটে কাজ করে যাচ্ছি। আমার আজকের যে এই টিবেট সেক্টরে কাজ করতে গিয়ে যে আমার এই অভিজ্ঞতা থেকে আমাদের যে প্রবলেমটা সোশ্যাল স্ট্যাটাস অফ টিবেট, যেখানে আমরা সবাই কাজ করছি, এইটার কিভাবে ইনক্রিজ করা যায়, সেই ক্ষেত্রে আমরা যে বিষয়গুলি আসতেছে মেইনলি একটা আমাদের ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, সেই বিষয়টা আমরা যারা কাজ করছি, কিন্তু আমরা আজ পর্যন্ত এই বিষয়টাতে একটা ফাইনাল পয়েন্টে যেতে পারছি না, কিংবা এই স্ট্যাটাস উন্নয়নে যে একটা ফ্রেমওয়ার্ক যে দরকার খুবই জরুরি। বিশেষত আমরা যেহেতু এখানে টিবেট পিছিয়ে আছি, তো সেখানে সমমর্যাদার প্রশ্নে কিংবা এখানে প্রায়োরিটির প্রশ্নে আমাদের এইখানে কাজ করার সুযোগ রয়েছে। আর আমাদের মির্জা শোভন স্যার যে কথাটা বলেছেন, আমাদের
ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ড, যেটা আইনে হয়ে আছে কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে বাস্তবে রূপ দেখতে পাচ্ছি না। এই সব প্রতিষ্ঠানগুলি যেভাবে আমাদের প্ল্যান প্রোগ্রাম রয়েছে এগুলি কাজ করলে ইউসেফের মতো আমাদের প্রতিষ্ঠানগুলো এইসব জায়গা থেকে স্কিল ডেভেলপমেন্টের জন্য ফান্ড পেতে পারে এবং এই সুন্দর প্রোগ্রামটা আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আর এখন আমি একটু কোভিড সিচুয়েশনে সেভ দ্য চিলড্রেন যে প্রোগ্রামগুলোতে এই মুহূর্তে জোর দিচ্ছে সেই বিষয়টা একটু শেয়ার করতে চাই। আমরা জাস্ট 30 সেকেন্ড আমরা এমপ্লয়াবিলিটি স্কিলস ট্রেনিং এই মুহূর্তে করছি, আইসিটি স্কিলস ট্রেনিং এর উপরে আমরা জোর দিচ্ছি এবং এন্টারপ্রেনারশিপ ট্রেনিং এর উপর জোর দিচ্ছি ইন দিস কোভিড সিচুয়েশন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আইয়ুব আলী সরকার। আমরা এবার যেতে চাই আরডিসি সিইও এনায়েত হোসেন জাকারিয়া। এনায়েত হোসেন জাকারিয়া, আপনার যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে। আসসালামু আলাইকুম। খুবই প্রাণবন্ত আলোচনা এবং সময় উপযোগী উদ্যোগ। আমি ধন্যবাদ জানাই ইউসেফকে এবং যারা পার্টিসিপেট করেছেন সকলকে। তবে এই ধারাটা চালু রাখা দরকার যে এই সেক্টরে আমরা অনেকগুলো প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি। এখানে সরকার এবং যারা আমরা এই সেক্টরে কাজ করছি সবার মধ্যে সমন্বয়টা বাড়ানো যেমন দরকার, আর আমাদের পক্ষ থেকে এই সুপারিশগুলো সরকারের কাছে নিয়ে যাওয়া এবং এটা ফলো আপ করা, এরকম একটা কোঅর্ডিনেটিং বডি যদি হয় আমাদের, বিশেষ করে যারা বেসরকারি উদ্যোক্তা আছে ইউসেফের ক্ষেত্রে উদ্যোগ নিতে পারে বা কোঅর্ডিনেশনের দায়িত্বটা পালন করতে পারে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি যে সবার মনোযোগ আকর্ষণ করছি, আমাদের অনুষ্ঠানটি যদি বন্ধ হয়ে যায় নতুন একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা যদি একটু কপি করে রাখেন তাহলে সেখান থেকে আসবে। আশা করি বন্ধ হবে না, আমরা সেদিকে যেতে পারি। এখানে কয়েকজন প্রশ্ন করেছেন আমাদের কোয়েশ্চেন আনসার সেশনে, সেখানেও বেশ কয়েকজন, বিশেষ করে একটি প্রশ্নের জবাব কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি, সেটা হচ্ছে এনটিবি কিউএফ যে আছে সেটি, সেই সার্টিফিকেট গুলো বাংলাদেশেও যেন সমভাবে নিহিত হয় সেই জন্য কাজ করা, সেটির কথা বলেছেন আমাদের একজন প্যানেলিস্ট, এবং অন্যরা যে কথাগুলো বলেছেন সেগুলো আমরা মোটামুটি, আমি একটু যদি সংক্ষেপে আজকের আলোচনা আমরা প্রায় শেষ করে এনেছি। আমি ধন্যবাদ প্রস্তাব দেওয়ার জন্য ইউসেফের ডিরেক্টর মহোদয়ের কাছে যাব। তার আগে আমি শুধুমাত্র এটুকু একটু বলতে চাই যে আমরা আজকে যে আলোচনাটা করেছি সেখানে কয়েকটা বিষয় উঠে এসেছে, যে নতুন বাস্তবতায় আমাদের টিবেট এডুকেশনকে সাজিয়ে নিতে হবে, এমন ভাবে সাজাতে হবে যেন এটা ভবিষ্যতের সময়গুলোতে কাজে লাগে, বর্তমান সমস্যাটা কাটিয়ে উঠতে পারে, এবং এই কাজগুলো যদি আমরা ঠিক মতো করে ফেলতে পারি তাহলে আমরা নিঃসন্দেহে আমাদের যে এসডিজি এবং নতুন 2041 সালের যে স্বপ্ন সেটা পূরণ করতে পারবো। আমি এইবারে অনুরোধ করব আমাদের এই আজকের অনুষ্ঠানে সমাপ্তি পর্বে যাওয়ার জন্য ইউসেফ বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর তাহসিনা আহমেদকে তার বক্তব্য দেওয়ার জন্য। আচ্ছা, প্রথমে আমি দুটো প্রশ্ন ছিল, আমি প্রশ্ন দুটো একটু রেসপন্স করতে চাচ্ছি খুব দ্রুতভাবে। প্রথম একটি প্রশ্ন ছিল সেভ দ্য চিলড্রেন, শাহজাহান সাহেবের কাছ থেকে, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড থেকে। উনি বলেছিলেন যে নতুন যে সমস্ত দক্ষতাগুলো তৈরি হচ্ছে ইউসেফের আসলে সেই কোর্সগুলো চালু করা দরকার। আপনারা জেনে খুশি হবেন যে বেশ কিছু নতুন কোর্স আমরা অলরেডি বিটিভির সহযোগিতা এবং অন্যান্য সংস্থার সহযোগিতায় আমরা শুরু করছি। আমাদের একটা কনস্ট্রেইন্ট হলো ফান্ড কনস্ট্রেইন্ট। আপনারা জানেন যে আমাদের যে মেইন কোর ডোনার ডিএফআইডি আমাদের দীর্ঘদিন ধরে আমাদেরকে সাপোর্ট করে এসছেন, ওনাদের ফান্ডিংটা ডিসেম্বরে বন্ধ হয়ে যাচ্ছে। তো যার ফলে আমরা আসলে ফান্ডের খোঁজও করছি যে কিভাবে আমাদের এই নতুন কোর্সগুলো শুরু করা যায়। অনেকগুলো আমি বলবো যে খুব গুরুত্বপূর্ণ উপদেশ এই আলোচনার মধ্যেও এসছেন। প্রাইভেট সেক্টরের সাথে আমাদের পার্টনারশিপ আছে, সেখানেও আমরা চেষ্টা করছি যে, কারণ ইকুইপমেন্ট অনেক এক্সপেন্সিভ, এই ইকুইপমেন্ট গুলো আনতে গেলে আমাদের আসলে এডিশনাল ফান্ডিংটা লাগবে। আমরা নতুন যে প্রজেক্ট গুলি আসছে সামনে সেখানে আমরা অনেকগুলো কাজ করব
সেখানে আমরা আশা করছি যে গভর্নমেন্টের তরফ থেকে এবং ডেভেলপমেন্ট পার্টনারদের তরফ থেকেও সেখানে ইকুইপমেন্ট এবং ক্যাপাসিটি বিল্ডিং এর সাপোর্ট আমাদের থাকবে। তবে আমরা এই জায়গাটা আমরা কাজ করছি। দ্বিতীয় প্রশ্নটা ছিল জাকারিয়া সাহেবের কাছ থেকে যে কোঅর্ডিনেশনের যে জায়গাটায় আমাদের একটা বড় ঘাটতি, সেখানে ইউসেপ আসলে একটা রোল প্লে করতে পারবে। আপনারা জেনে খুশি হবেন যে আসলে আমরা বিশেষ করে এনজিওদের পক্ষ থেকে যে সমস্ত প্রাইভেট ট্রেনিং ইনস্টিটিউশন আছে তার একটা প্ল্যাটফর্ম আমরা খুব শিগগিরই লঞ্চ করব এবং সেইখানে আপনাদের সবাইকে নিয়েই আমরা এগোতে চাচ্ছি। তো সেইটা সম্বন্ধে আমরা সময় যখন হবে আপনাদেরকে নিয়ে আলোচনা করে সেটাতে আমরা এগোবো। ধন্যবাদ পর্বে চলে আসি। সম্মানিত সুধীজন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী একটি বিষয় নিয়ে আজকের আলোচনায় যারা উপস্থিত থেকে আলোচনা সভাকে সমৃদ্ধ করেছেন তাদের সবার প্রতি ইউসেপ বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়, সভার সভাপতি, বিজ্ঞ প্যানেলিস্ট বর্গ ও বিশেষজ্ঞদের সুচিন্তিত মতামত ও দিক নির্দেশনার জন্য আমরা কৃতজ্ঞ। অংশগ্রহণকারী অতিথিবৃন্দদের থেকে যারা মূল্যবান বক্তব্য দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ। ইউসেপ বাংলাদেশে আমার সহকর্মী বৃন্দ ও আলোচনা সভার সঞ্চালককেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শুরুতে জেনেছেন যে এই ধারণকৃত অনুষ্ঠানটি 6 তারিখে ইউসেপ বাংলাদেশের সোশ্যাল মিডিয়া পেজ সমূহে প্রচার করা হবে, সেগুলো দেখার নিমন্ত্রণ রইল। আলোচনা সভাটি একটি রিপোর্ট তৈরি হবে এবং সেটি আমরা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের যে পরামর্শগুলো এসেছে খুব গুরুত্বপূর্ণ, গুরুত্বের সাথে আমরা সেগুলো বিবেচনা করব এবং কিভাবে সেগুলো নিয়ে সামনে যাওয়া যায় তা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা অব্যাহত রাখব। আমাদের আলোচনার এই সভা শেষ হলেও সেক্টরের চ্যালেঞ্জগুলো বিদ্যমান এবং আমাদের যে অনেকগুলো স্বপ্ন আছে সেগুলো বাস্তবায়ন করার প্রত্যয় আমাদের সবারই রয়েছে। আমরা আশা রাখছি আজকে যারা উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের নেতৃত্বে ও অন্যান্য সংস্থার সহযোগিতায় আমরা এইসব সমস্যার সমাধান করে বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশে উন্নীত করার গতি ত্বরান্বিত করতে পারব। সবার প্রতি এই লক্ষ্যে আহ্বান করে আমি অনুষ্ঠানটি আজকের মতন এখানে শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ।